গুড লাক। তারা ভাবছে আমি ভয় পাচ্ছি। শুনেছিস, শোনার চেয়ে দেখা ভয়ঙ্কর। ঢাকার রাতের অন্ধকারে আর বাতাসের সঙ্গে মিশে থাকা ধোঁয়া শহরের অচেনা রাস্তাগুলোকে এক রহস্যময় ছায়ায় ঢেকে রাখছিল। রাজা হেঁটে যাচ্ছিল, তার চোখে আয়নার মতো প্রতিফলনের রহস্য আর সতর্কতা। পাশে হাঁটছিল ঋতু, যার চোখে চিন্তার ছাপ আর সতর্কতার আলো একসাথে জ্বলছিল। ফোনের স্ক্রিনে হঠাৎ একটি গুপ্ত নেটওয়ার্ক ফ্ল্যাশ হলো। আতিম নামের মাফিয়া ডনের রাজনৈতিক ও অপরাধী নেটওয়ার্কের একটি তথ্য। রাজা স্ক্রিনের দিকে তাকালো, চোখে অগ্নিশিখা। ঋতু, এটা শুধুমাত্র তথ্য নয়, একটা হুঁশিয়ার ইঙ্গিত। ঋতু হালকা কাঁধ নাড়ল। সত্যি কি? যদি একটা ফাঁদ হয়? আমরা যাচাই করব, এখন সময় নষ্ট করার নয়। তারা ঢাকার এক ক্ষীণ আলোযুক্ত গলির দিকে এগোতে লাগলো। আতিকের লোকের সবসময় শহরের ভিড়ের মধ্যে লুকিয়ে থাকে, হঠাৎ করে হামলা চালাতে প্রস্তুত থাকে। রাজা ও ঋতু জানতো এই গলিটাই তাদের প্রথম পরীক্ষা। রাজা বলল, প্রথমে আমরা আতিকের ক্ষুদ্র চক্রে ঢু মারব। ঋতু জিজ্ঞেস করলো, কিন্তু আমাদের কাছে তো পিস্তল আছে। হ্যাঁ, স্টিক আর স্টাম্পও আছে, প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু সাবধানে। গলির শেষ প্রান্তে তারা একটি প্রায় ধ্বংসপ্রায় ভবনের সামনে দাঁড়ালো। দরজা খোলা, কিন্তু ভেতর অন্ধকার। রাজা জানালো এখানেই আতিকের একজন চিফ লোক লুকিয়ে আছে, যিনি গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। ভিতরে ঢুকে হঠাৎ একটি শব্দ। রাজা স্টিক হাতে এগোলেও ঋতু পাশে। অন্ধকার থেকে বেরিয়ে এলো একজন ব্যক্তি, চোখে আতঙ্ক, মুখে চিৎকার। তোমরা কিভাবে? সে আটকে গেল। পরক্ষণেই রাজা বলল, শান্ত হও, আমরা ক্ষতি করব না। কিন্তু আতিক জানলে? চুপ, কিছু বললেই আমাদের বিপদ। তিনি আতিকের নেটওয়ার্কের বিস্তারিত কাগজ রাজার হাতে দিল। রাজা ও ঋতু একে দেখে অবাক। এইবার রাজা বলল, এটি শুধুমাত্র আতিক জানে আমরা আসছি। ঋতু চিন্তিত কণ্ঠে প্রশ্ন করে, তাহলে কি আমরা? হ্যাঁ, আমরা যাব, কিন্তু পরিকল্পনা দরকার। শহরের বাইরে আতিক নিজের এক চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে, চোখে ছায়া, মুখে চুপচাপ হাসি। সে জানতো রাজা ও ঋতু তার নেটওয়ার্কের ফাঁক খুঁজে পেয়েছে। রাজার চোখে উজ্জ্বল আগুন ও ধীরে ধীরে জমে ওঠা চিন্তার ছায়া মিলতে হয়ে এক অদ্ভুত শক্তি তৈরি করেছিল। আমাদের প্রথম পদক্ষেপ কি হবে? ঋতু ফিসফিস করে বলল কথাটা। রাজা স্থিরভাবে উত্তর দিল, প্রথমে আমরা আতিকের ক্ষুদ্র চক্র শনাক্ত করব, যারা ফ্যাক্টরি, কফি শপ বা ছোট দোকানের আড়ালে লুকিয়ে থাকে। তাদের নজরদারি করতে হবে। ঢাকার অন্ধকারে অলিগলির মধ্যে তাদের পদচারণের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। শহরে বৃষ্টি না হলেও বাতাসে নরম কুয়াশার মতো ঘন ধোঁয়া ছিল। রাস্তার প্রান্তে ছোট ছোট আলো জ্বলছিল, যেন রাতের চোখ। শহরের প্রতিটি কোণ আমাদের লক্ষ্য হতে পারে। কথাটা ঋতু বলল, চোখে তার সতর্কতার ঝিলিক। ঠিক, আমাদের পিস্তল, স্টিক এবং স্টাম্প প্রস্তুত রাখতে হবে। কোনো ফাঁক থাকলে তা ব্যবহার করব। তাদের প্রথম গন্তব্য ছিল শহরের উত্তর পূর্ব কোণে একটি পুরাতন গুদাম। এটি বহু বছর ধরে বন্ধ, কিন্তু আতিকের লোকেরা এখন এখানে লুকিয়ে থাকে। গুদামের সামনে পৌঁছালে তারা লক্ষ্য করলো কিছু অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে, যেন পাহারাদার। তাদের চোখ আমাদের দিকে। ঋতু ফিসফিস করে বলল। রাজা শুধু মাথা নাড়ল, নীরবতার মধ্যে অদ্ভুত আত্মবিশ্বাস ভরা। হঠাৎ গুদামের ভেতর থেকে একটি শব্দ, কিছুটা ধ্বংসপ্রায় ধাতব কণ্ঠ। রাজা দ্রুত স্টিক হাতে এগোলো ঋতু পাশে। গুদামের ভেতরে ঢোকার সাথে সাথেই তারা লক্ষ্য করলো কয়েকজন লোক চুপচাপ বসে আছে, আতিকের লোগো দিয়ে চিহ্নিত। এরা আমাদের লক্ষ্য করতে পারে। ঋতু ফিসফিস করে বলল, হ্যাঁ, তাই আমাদের সাবধানে এগোতে হবে। অচেনা লোক তাদের দিকে তাকালো। একটি মুহূর্তে আতিকের একটি লোক আক্রমণের সুরে বলল। পিস্তল, স্টিক, স্পট সব কিছু মিলিয়ে হয়ে এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ শুরু হলো। রাজা আক্রমণ এড়াতে ফ্লিপ করে ঋতু চুপচাপ পাশে দাঁড়ালো। লড়াই চলছিল, কিন্তু রাজা জানতো এটি আতিকের ছোট প্রহারী। আসল চ্যালেঞ্জ এখনও বাকি। একই সময়ে আতিক তার নিজস্ব নজরদারি শহরের কোণায় বসে একটি মাস্টারমাইন্ডের মতো সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সে জানতো রাজা ও ঋতু তার নেটওয়ার্কের ফাঁক খুঁজে পেয়েছে, কিন্তু আতিক কোনো তাড়াহুড়ো করছে না। মাস্টারমাইন্ড কখনোই একেবারে নিজের সব চিপস খেলতে দেয় না। ছায়া আরও ঘন হবে। আতিক চুপচাপ বলল কথাটা, কফির কাপ হাতে ধরে।
সে জানতো রাজা ও ঋতুর প্রত্যেক পদক্ষেপ তার পরিকল্পনার অংশ। রাজার মনেও শুরু হলো একটি নতুন চিন্তা ভাবনা। শুধু লড়াই নয়, পুরো শহরে অন্ধকারের আতিকের রাজনৈতিক ও অপরাধী নেটওয়ার্কের গভীর রহস্য উন্মোচন করতে হবে। ঋতু পাশে দাঁড়িয়ে, তার চোখে সাহস আর রাজার চোখে আক্রমণের পরিকল্পনা। শহরে বাতাসে ধোঁয়া আর অন্ধকারের গলির শেষ প্রান্তে লুকানো কলোনিতে বিপদ, সব মিলিত হয়ে তৈরি করেছিল এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। রাজা জানতো আজ রাতে শেষ কিছু পরিবর্তন হবে, আতিকের ছায়া আরও কাছে আসবে। ঢাকার রাতের বাতাসের সঙ্গে মিলেমিশে আসছে দূরের মোটরের গর্জন। শহরের আলো কেবল রাস্তাঘাটের আবছা ছায়া তৈরি করছে। রাজা ও ঋতু গুদামের বাইরে দাঁড়িয়ে আছে, শরীরে উত্তেজনা, চোখে সতর্কতার আলো। আমাদের আরও তথ্য দরকার। ঋতু ফিসফিস করে বলল। এইভাবে রাজা উত্তর দিল। ঠিক, শুধু আতিকের লোকদের নয়, তার রাজনৈতিক সহযোগীদেরও নজরে রাখতে হবে। এই শহরে আতিক কেবল একটি মাফিয়া ডন নয়, সে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত, যার ছায়া সরকারি পদক্ষেপের বাইরে অনেক দূরে পৌঁছায়। রাজা জানে এভাবে সে সরাসরি তার নেটওয়ার্কের উপরে আক্রমণ করতে পারবে না। প্রথমে সঠিক সময়ের জন্য অবস্থান নিতে হবে। গুদামের বাইরে তারা হঠাৎ লক্ষ্য করলো এক গাড়ি আসছে, হালকা লাইটে শহরের ভিড়ে স্পষ্ট। ঋতু ফিসফিস করে বলল, এরা আতিকের লোক কি না দেখা দরকার। ঠিক আছে, কিন্তু সাবধানে, আমরা এক মুহূর্তের জন্য অসতর্ক হতে পারবো না। গাড়ি থামতেই একটি নিখুঁত সন্দেহহীন আতিকের লোকেরা গুদামের আশেপাশে ছড়িয়ে পড়ল। তাদের লক্ষ্য রাজা ও ঋতু। রাজা পেছন ফিরে বলল, ঋতু, স্টিক হাতে রাখো, পিস্তল প্রস্তুত। হঠাৎ আতিকের লোকেরা আক্রমণ শুরু করলো। স্পটের আঘাতে স্কিটের খড়খড়ে শব্দ, পিস্তলের গুলিতে চমক, সব মিলিত হয়ে এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ তৈরি করলো। ঋতু দ্রুত রাজার পেছনে লাফালাফি করে পিস্তলের হাতে আক্রমণকারীকে হালকা আঘাত করলো। রাজা স্টিক দিয়ে প্রতিরক্ষা চালালো, কিন্তু চোখে সতর্কতার ছায়া এখনও বজায়। একই সময়ে আতিক নিজের ল্যাপটপ খুলে শহরের বিভিন্ন মোবাইল ক্যামেরা ও নজরদারি ফিড পর্যবেক্ষণ করছিল। মাস্টারমাইন্ডের মতো সে প্রতিটা পদক্ষেপ নোট করছিল। আতিক চুপচাপ মুচকি হেসে বলল, তাদের ধৈর্য পরীক্ষা করা দরকার। সে জানতো রাজা ও ঋতু শুধুই আক্রমণকারী নয়, তারা তার পরিকল্পনার অংশ হয়ে গেছে। সংঘর্ষ শেষে রাজা ও ঋতু গুদামের ছায়ায় লুকিয়ে রক্ত ঝরানো রাস্তায় হাঁটতে শুরু করলো। ঋতু হালকা কাঁপছিল, কিন্তু মুখে দৃঢ়তা। সে ফিসফিস করে বলল, এখন আমরা কোথায় যাব? প্রথমে তথ্য বিশ্লেষণ, তারপর আতিকের রাজনৈতিক সংযোগ খুঁজে বের করব। আমরা শুধু মাফিয়ার সাথে লড়ছি না, পুরো শহরের অন্ধকারের সঙ্গে লড়ছি। ঢাকার রাস্তায় গলির ছায়া, দূরের পুলিশ হর্ন, সব মিলিয়ে হয়ে শহরের দমবন্ধ পরিস্থিতি তৈরি করেছিল। রাজা জানলো আতিকের ছায়া আরও গভীর বিস্তৃত, আর তারা এখনও শুধুমাত্র যুদ্ধর প্রথম ধাপের মুখোমুখি। রাত গভীর হতে লাগলো। শহরের প্রতিটা কোণায় আতিকের ছায়া রাজা ও ঋতুর প্রতিটি পদক্ষেপে নজর রাখছিল। রাজা বলল, আজ আমরা শুধুমাত্র লক্ষ্য দেখেছি, আসল লড়াই এখন শুরু হবে। চোখে অগ্নিশিখা। ঋতু মাথা নাড়িয়ে রাজার পাশে দাঁড়ালো। আমরা প্রস্তুত। আজ রাতের শেষে শহর আর আগের মতো থাকবে না। শহরে অন্ধকারে দূরের হালকা আলো, ধোঁয়া ঢাকা রাস্তাঘাট, সব মিলিয়ে তৈরি হলো এক থ্রিল পরিবেশ। আতিক, রাজা, ঋতু, তাদের প্রত্যেকের ছায়া এখন শহরের প্রতিটি কোণায় প্রবেশ করছে। ঢাকা রাস্তায় রাতের হালকা কুয়াশা এখন আরও ঘন হয়ে গেছে। গলির শেষ প্রান্তে রাজা ও ঋতু হেঁটে যাচ্ছিল, চোখে সতর্কতা আর মনসত্ত্বিক উত্তেজনা। গুদুমের বাইরে ঘটে যাওয়া সংঘর্ষ তাদের প্রথম বড় পরীক্ষা ছিল। তুমি কি বুঝতে পারছো আমরা ঠিক কোথায় আছি? ঋতু ফিসফিস করে জিজ্ঞেস করলো রাজাকে। রাজা উত্তর দিল, হ্যাঁ, আমরা আতিকের নেটওয়ার্কের প্রাথমিক স্তর ভেদ করেছি, কিন্তু আসল চ্যালেঞ্জ এখনও বাকি। তাদের হাতে এসেছে একটি ছোট ফটোফাইলও, আতিকের রাজনৈতিক সংযোগ ও আর্থিক লেনদেনের তথ্য। রাজা এটি মনোযোগ দিয়ে পর্যালোচনা করলো। ঋতু, দেখো, এই শহরের উচ্চ পর্যায়ের কয়েকজন রাজনীতিবিদ আতিকের সঙ্গে যুক্ত, আর এই তথ্য আমাদের জন্য মূল অস্ত্র হতে পারে। ঋতু চমকে বলল, তাহলে আমরা শুধু মাফিয়ার সঙ্গে লড়ছি না, পুরো রাজনৈতিক সিস্টেমের সঙ্গে লড়ছি। ঠিক, আর তাই আমাদের পরিকল্পনা আরও নিখুঁত হতে হবে। ছোট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে।
তাদের চোখে দৃঢ়তা। রাতের অন্ধকারে তারা শহরের রাস্তায় একটি পরিকল্পনা অংশ হিসেবে দাঁড়িয়ে আছে, প্রত্যেক পদক্ষেপ ছায়ার মতো সূক্ষ্ম ও কিন্তু শক্তিশালী। হঠাৎ আতিক নিজেই শহরের এক রাজনৈতিক সভার মাধ্যমে একটি নেটওয়ার্ক পরিচালনা করছে। মাস্টারমাইন্ডের মতো সে প্রতিটি ছোট পদক্ষেপ খুঁটিয়ে দেখছে। রাজা ও ঋতু এখন আমার পরিকল্পনার মুখোমুখি, তবে আমি অপেক্ষা করব। সময় এসেছে তাদের পরীক্ষা করার। রাজা ও ঋতু তাদের গন্তব্যে পৌঁছে ঢাকার প্রান্তে একটি নির্জন ফাঁকা রাস্তা। এখানে আতিকের এক রাজনৈতিক সহযোগী গোপন সভা করছে। তারা লুকিয়ে থেকে সব পর্যবেক্ষণ করছে। রাজা ফিসফিস করে বলল, ঋতু, এটা আমাদের সুযোগ। আমরা তথ্য সংগ্রহ করব এবং বের হয়ে যাব। প্রস্তুত তো? হ্যাঁ, শুরু করি। তাদের পরিকল্পনা নিখুঁত। লড়াই না করেও তথ্য সংগ্রহ ও তারা সফল। শহরে অন্ধকারে তাদের ছায়া অদৃশ্য হয়ে যাচ্ছে। একই সময়ে আতিকের চোখে স্ক্রিনের দিকে। সে জানে তারা একটি বড় হুঁশিয়ারি পেয়েছে, কিন্তু মাস্টারমাইন্ড কখনোই তাড়াহুড়ো করে না। তার পরিকল্পনা আরও গভীর, বিস্তৃত। রাজা ও ঋতু গোপনে শহরে অন্ধকারে মিলিয়ে যায়। তাদের প্রথম বড় সাফল্য অর্জিত, কিন্তু তারা জানে এটি কেবল শুরু। আতিকের ছায়া আরও ঘন হবে এবং ঢাকার রাজনীতির সঙ্গে মাফিয়ার সংযোগ আরও বিপজ্জনক হতে পারে। রাত গভীর, বাতাস ঠান্ডা এবং শহরে এখনও অচেনা, রহস্যময় এবং বিপদের পূর্ণ। রাজা জানে আগামী দিনগুলিতে তাদের সতর্কতা ও কৌশলে এই শহরের অন্ধকারে থেকে আলো বের করা সম্ভব হবে। ঢাকার রাতে এখন সম্পূর্ণ নিঃশব্দ, শুধুমাত্র দূরের হর্ন, বাতাসের হালকা ধোঁয়া আর তাদের পদচারণের শব্দ। এটাই ছিল শহরের অচেনা মেলডাউনের একমাত্র প্রমাণ। রাজা ও ঋতু গোপনে এগোচ্ছিল, হাতের স্কিট আর পিস্তল প্রস্তুতি। হঠাৎ আতিকের লোকরা তাদের সামনে হাজির হলো। লড়াই শুরু হলো। পিস্তলের গুলির খড়খড়ে, সিটকের আঘাত আরও ও স্পষ্ট দম বন্ধ করা শব্দ রাত ঘেঁষে কেঁপে উঠল। ঋতু দ্রুত আক্রমণকারীর দিকে লাফালাফি করে, একে আঘাত করলো। রাজা স্টিক দিয়ে প্রতিরক্ষা করলো, কিন্তু চোখে সতর্কতার ছায়া বজায়। তারা জানতো কোনো ভুলে শহরের অন্ধকারে আতিকের মাস্টারমাইন্ডের হাত থেকে বের হওয়া সম্ভব নয়। একই সময়ে আতিক তার ল্যাপটপে ঢাকা শহরের বিভিন্ন নিরাপত্তা ক্যামেরার পর্যবেক্ষণ করছিল। রাজা ও ঋতু এখন আমার পরিকল্পনার অংশ, কিন্তু আমি তাদের পরীক্ষা করব। সংঘর্ষ থেকে তারা একটি নির্জন গলিতে লুকিয়ে বিশ্রাম নিল। হাতের তথ্যপত্র এবং আতিকের নেটওয়ার্কের কিছু প্রমাণ তাদের হাতে। এটা কেবল প্রথম ধাপ। রাজা ফিসফিস করে বলল। ঋতু জিজ্ঞেস করলো, তাহলে এখন? আমরা তথ্য বিশ্লেষণ করব। আতিকের রাজনৈতিক এবং অপরাধী নেটওয়ার্কের মূল চাবিকাঠি বের করতে হবে। আমাদের সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। শহরের বাতাসে ধোঁয়া, দূরের আলো এবং গলির ছায়া সব মিলিয়ে এক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেছিল। আতিকের মাস্টারমাইন্ড পরিকল্পনা ধাপে ধাপে এগোচ্ছে এবং রাজা ও ঋতুর ধৈর্য, কৌশল এবং সাহসের পরীক্ষা আরও কঠিন হবে। রাত গভীর, শহরে অন্ধকার আরও ঘন। রাজা জানালো আগামী দিনগুলি তাদের যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে তা শুধুমাত্র লড়াই নয়, মাফিয়া এবং রাজনৈতিক ষড়যন্ত্রের জটিল জালে তাদের বেঁচে থাকা। রাজা ও ঋতু গলির এক কোণে দাঁড়িয়েছিল। রাতের কুয়াশা তাদের চারপাশে ঢেকে দিয়েছে। রাজার চোখে এক অদ্ভুত জলে উত্তেজনা আর ঋতুর চোখে সাহস ও সতর্কতার মিশ্রণ। আমাদের কি এক মুহূর্তের জন্য থামতে হবে? ঋতু ফিসফিস করে বলল, না, থামলে আমরা আতিকের নেটওয়ার্কে ধরা পড়ব। প্রতিটা মুহূর্ত মূল্যবান। শহরে অন্ধকার, দূরের আলো এবং বাতাসে ভেসে আসা ধোঁয়া সব মিলিয়ে ঢাকা যেন এক বিশাল থ্রিলার সেটে রূপান্তরিত হয়েছে। রাজার মনে হলো প্রতি পদক্ষেপ শুধু লড়াই নয়, মানসিক যুদ্ধ। আতিক কেবল একটি মাফিয়া ডন নয়, সে শহরের রাজনৈতিক ও অর্থনৈতিক সব নাড়াচড়ার অর্থনীত নির্যন্ত। আমি কখনো ভেবেছিলাম না লড়াই শুধু স্টিক আর পিস্তলের নয়, মানসিক যুদ্ধ এমন কঠিন হতে পারে। রাজা নিজেই ফিসফিস করে বলল। ঋতু হালকা হেসে বলল, তাহলে আমরা প্রস্তুত, কিন্তু আজকের রাত আমাদের জন্য শুধু লড়াই নয়, পরিকল্পনার পরীক্ষা। হঠাৎ তারা দূরে একটি গাড়ির হেলানো আলো দেখল। আতিকের লোকেরা শহরের রাজনৈতিক সহযোগীর সঙ্গে একটি গোপন সভা করছে। রাজা এবং ঋতু চুপচাপ লুকিয়ে তথ্য সংগ্রহ করলো। এখন আমরা দেখছি কিভাবে আতিক পুরো শহরের ওপর ছায়া ফেলেছে। শুধুমাত্র মাফিয়া নয়, রাজনৈতিক নেটওয়ার্কও তার নিয়ন্ত্রণে। ঋতুর চোখে বিস্ময় এবং উত্তেজনা মিশ্রণ।
আমরা শুধু তথ্য সংগ্রহ করিনি, তাদের পরিকল্পনা বিশ্লেষণ করেছি। এটি আমাদের প্রথম বড় সাফল্য। শহরে বাতাসে ধোয়া, দূরের হালকা আলো, গলির ছায়া সব মিলিয়ে তৈরি হলো উত্তেজনাপূর্ণ পরিবেশ। আতিকের মাস্টারমাইন্ড পরিকল্পনা ধাপে ধাপে এগোচ্ছে, আর রাজা ও ঋতুর ধৈর্য ও কৌশলে পরীক্ষা আরও কঠিন হবে। রাজা এক মুহূর্তের জন্য ভাবলো, এই শহরে অন্ধকার থেকে আলো বের করার জন্য কতটা ঝুঁকি নিতে হবে। আমাদের সামনে বড় বিপদ অপেক্ষা করছে, কিন্তু আমরা থামবো না। ঋতু মাথা নাড়িয়ে পাশে দাঁড়ালো। যদি আমরা একসাথে থাকি রাজা, কিছুই অসম্ভব নয়। রাজা হালকা হেসে বলল, ঠিক, কিন্তু আজ রাতের শেষ আলো দেখে বুঝতে পারলাম এটা কেবল শুরু। আতিকের ছায়া আরও ঘন হবে, আর আমরা আরও প্রস্তুত হতে হবে। ঢাকার ভোর এখন কুয়াশা ও ব্যস্ত রাস্তার শব্দে ঘেরা। রাজা আর ঋতু গোপন এক ক্যাফেতে বসে আছে, হাতে চায়ের কাপ, চেয়ারগুলো মৃদু কাঁপন, বাইরের ট্রাফিকের হালকা আওয়াজ আর কফির গরম ভাব সব মিলিয়ে এক শান্ত মুহূর্ত। ঋতু মুচকি হেসে জিজ্ঞেস রাজা, আজকে রাতের পরে তুমি কেমন অনুভব করছো? করলো। রাজা চোখে হালকা হাসি নিয়ে বলল, ভয় আর উত্তেজনার মিশ্রণ, কিন্তু তুমি পাশে থাকলে সব কিছুই সহজ মনে হয়। ঋতু হালকা লাজুক হাসি দিল, হাতের আঙুলগুলো একসঙ্গে মিলল। আমি জানি আমাদের লড়াই কঠিন, কিন্তু তবুও তুমি পাশে থাকলে মনে হয় সব সম্ভব। এই ছোট্ট রোমান্টিক মুহূর্তে শহরের অন্ধকার তাদের একান্ত যোগাযোগের পরিচয়। তবে শহরের অন্য প্রান্তে আতিক তার নতুন পরিকল্পনা সাজাচ্ছে। ঢাকার গলির অন্ধকারে আতিকের নেটওয়ার্কের নতুন চরিত্র হাজির। রাজনৈতিকবিদ সিদ্দিক, তথ্য বিশেষজ্ঞ জয় এবং দক্ষ হ্যাকার লিমন, তারা মিলিত হয়ে আতিকের জন্য শহরে তথ্য সংগ্রহ করছে। আমরা আজ রাতের লক্ষ্য স্পষ্ট করেছি। রাজা ও ঋতু, আমাদের প্রথম পরীক্ষা সফল হয়েছে, কিন্তু আসল খেলা তারা প্রস্তুত নয়। একই সময়ে রাজা ও ঋতু গাজীপুরের শিল্প এলাকার দিকে যাচ্ছিল, স্টিক, পিস্তল এবং স্পন তাদের হাতে। ঋতু চুপচাপ রাজার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি সব পরিকল্পনা করেছো, কিন্তু আমি চাই তুমি আমার দিকে একবার হাসো। রাজা হেসে বলল, ঠিক আছে, তবে পরে। না, এখন। এবং তাদের চোখে মিলে গেল এক ছোট্ট মুহূর্ত, যা তাদের একে অপরের সঙ্গে আরও ঘন সম্পর্কের প্রতীক। গাজীপুরের সড়কে তারা আতিকের মাদক এবং অস্ত্রচক্রতে নতুন লুকানো গুদাম খুঁজে পেল। হঠাৎ আতিকের লোকেরা তাদের দিকে এগোলো। রাজা চুপচাপ ফিসফিস করলো, ঋতু, স্টিক এবং পিস্তল প্রস্তুত। ঋতু মাথা নাড়ল। তাদের ছায়া রাতের অন্ধকারে মিলিয়ে গেল। লড়াই শুরু হলো। স্পিকেটের আঘাতে স্কিটের খটখট শব্দ এবং পিস্তলের গুলির চমক। এই অ্যাকশন দৃশ্যের মধ্যে ঋতু কখনো রাজার পেছনে লাফ দিল, কখনো নিজে আক্রমণ করলো। একই সময়ে আতিক দূর থেকে সব কিছু নজর করছে। সে জানে রাজা ও ঋতু তার নেটওয়ার্কের গভীর রহস্য উন্মোচন করতে চলেছে। রাজার মনে হলো শুধু লড়াই নয়, তাদের মানসিক ও আবেগের যুদ্ধ চলছে। ঋতু পাশে থাকলে শক্তি বাড়ছে, কিন্তু বিপদ আরও বেড়েছে। গাজীপুরের শিল্প এলাকার গলির অন্ধকারে রাজা ও ঋতু লুকিয়ে বসে আছে, হাতের স্টিক, পিস্তল, স্পট সব প্রস্তুতি। তাদের চোখে একে অপরের প্রতি অদৃশ্য সংযোগ। আমরা কি সত্যি প্রস্তুত? ঋতু ফিসফিস করে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কিন্তু শুধু প্রস্তুত হওয়া যথেষ্ট নয়, আমাদের ধৈর্যও থাকতে হবে। ঠিক তখনই ঢাকার আরেক প্রান্তে নতুন চরিত্র হাজির হলো। পুলিশ কর্মকর্তা মেহেদি, একজন কৌশলী এবং বিশেষমুখী অফিসার, যিনি আতিকের নেটওয়ার্কের উপর নজর রাখছে। মেহেদি তার টিমকে নির্দেশ দিল, রাজ ও ঋতুর খবর আছে, তবে আমাদের এখন সরাসরি হস্তক্ষেপ নয়, প্রথমে তথ্য সংগ্রহ। রাজা ও ঋতু গোপনভাবে গুদামের ভেতরে প্রবেশ করলো। তাদের লক্ষ্য আতিকের নতুন অস্ত্র ও মাদক চক্র। হঠাৎ তারা আতিকের একজন রাজনীতিবিদ সিদ্দিককে দেখলো। এটাই আতিকের রাজনৈতিক হাতিয়ার। রাজা ফিসফিস করলো। ঋতু চোখ বড় করে বলল, তাহলে আমাদের শুধু মাফিয়া নয়, রাজনৈতিক ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে। শহরে অন্ধকারে রাজা হালকা হাসি দিল। তুমি পাশে থাকলে সব কিছুই ম্যানেজাবল মনে হয়। ঋতু কাঁধে হালকা ঠেকিয়ে বলল, তুমি ভাবছো আমরা একসাথে থাকলে কেউ আমাদের থামাতে পারবে না? রাজা মাথা নাড়ে, চোখে স্পষ্ট উষ্ণতা। না, কিন্তু আমাদের সতর্ক হতে হবে।
হঠাৎ লড়াই শুরু হলো। আতিকের লোকেরা তাদের ঘিরে ধরেছে। ঋতু দ্রুত স্পট হাতে আক্রমণ করলো। রাজাও স্টিক দিয়ে প্রতিরক্ষা করলো আর পিস্তলের গুলিতে তারা তাদের নিরাপত্তা পথ তৈরি করলো। তাদের চোখে একে অপরের প্রতি অদৃশ্য আস্থা এবং সেই মুহূর্তের ছোট্ট হাসি, এটাই তাদের শক্তি। একই সময়ে আতিকের দূর থেকে সব কিছু পর্যবেক্ষণ করেছে। তার মাস্টারমাইন্ড মনের মধ্যে নতুন পরিকল্পনা জেগেছে। রাজা ও ঋতু কেবল শুরু, তারা জানবে না আসল খেলায় আমি কত গভীর। মেহেদি পুলিশ কর্মকর্তা ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে। সে বুঝেছে এই লড়াই শুধুমাত্র মাফিয়া নয়, রাজনৈতিক ষড়যন্ত্রের গভীর। ঢাকার দক্ষিণ অঞ্চলের এক পুরনো কারখানার ভিতরে রাজা ও ঋতু ধীর গতিতে প্রবেশ করলো, হাতের স্টিক এবং পিস্তল প্রস্তুত। এই কারখানার গোপন গুদামের আতিকের নতুন অস্ত্র এবং নকল অর্থের চক্র লুকানো। হঠাৎ তাদের সাথে দেখা হলো সোহন নামে একজন কৌশলী তথ্য সংগ্রহ। সে রাজা ও ঋতুর বন্ধু এবং আতিকের নেটওয়ার্কে দীর্ঘদিন ধরে গোপন কাজ করছে। আমি এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তাদের সংখ্যা বাড়ছে। রাজা, ঋতু, সতর্ক হও। সোহান ফিসফিস করে বলল। ঋতু মাথা নাড়ে। এবার কাজ কঠিন হবে, কিন্তু আমরা একসাথে সব সামলাতে পারবো। একই সময়ে ঢাকার অন্য প্রান্তে পুলিশ আরও এক চরিত্র অফিসার নাদিম মেহেদির সহকর্মী শহরের বিভিন্ন চোরাচালানে ট্র্যাকিং করছে। সে বুঝতে পারছে আতিকের হাতে ঢাকা, গাজীপুর, নরসিংদী পর্যন্ত বিস্তৃত। কারখানার ভিতরে রাজার চোখে অদ্ভুত জলজলে উদ্দীপনা। ঋতুর দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো এই মুহূর্তগুলোই আমাকে জীবিত রাখে? ঋতু হালকা লাজুক হাসি দিল। আমি জানি, এবং আমি তোমার পাশে আছি। হঠাৎ আতিকের নতুন গুপ্ত হারিয়ে রাজু তাদের ঘিরে ধরল। লড়াই শুরু হলো। স্পটের আঘাতে, স্টিকের খড়খড়ে, পিস্তলের গুলির শব্দ। সোহানও তাদের পাশ থেকে তথ্য সংগ্রহ করছে এবং ঋতু কখন রাজার পিছনে লাফ দিয়ে আক্রমণ করছে। তুমি পাশে থাকলে আমি শক্তি পাই। ঠিক, আর আমি তবে সাহস পাই। শহরের অন্য প্রান্তে আতিক তার রাজনৈতিক সহযোগী তুষারকে নির্দেশ দিচ্ছে। রাজা ও ঋতু আমাদের নেটওয়ার্কের গভীরে প্রবেশ করেছে। শহরের সব রাস্তায় সতর্কতা বাড়াও, তাদের কোনো সুযোগ দিতে হবে না। লড়াই আরও তীব্র হয়ে উঠল। স্পটের আঘাতে, স্টিকের প্রতিরক্ষা এবং পিস্তলের চমক, সব মিলিয়ে কারখানার ভিতরে উত্তেজনার আবহাওয়া তৈরি হলো। ঢাকার গলিতে অন্ধকারে হঠাৎ বাতাস থমথমে হয়ে গেল। রাজা ও ঋতু কারখানার ভিতরে চুপচাপ লুকিয়েছিল, হাতের স্টিক এবং স্পন প্রস্তুতি। তুমি কি শুনছো? হ্যাঁ, কেউ আসছে। রাজা উত্তেজিত কণ্ঠে বলল। হঠাৎ ভয়ঙ্কর মাফিয়া সর্দাররা, বডিগার্ড আর শঙ্কর কারখানার দরজায় প্রবেশ করলো। তারা শুধু বড় ভয়ঙ্কর নয়, তাদের চোখে আতঙ্ক ছড়ানো ক্ষমতা। রাজাও চোখ মেলে তাদের দিকে তাকালো। পিস্তল, ঋতু, আমাদের এখন প্রতিরক্ষা করতে হবে। ঋতু দ্রুত পিস্তল বের করলো। ছায়ার মতো প্রথম গুলি চলল। বুলেটের শব্দ কারখানার দেওয়ালে প্রতিফলন হলো। সোহান পাশে দাঁড়িয়ে তথ্য সংগ্রহ করছিল। হঠাৎ আঘাত থেকে লাফ দিয়ে পালালো। রাজা স্টিক ব্যবহার করে এক মাফিয়াকে ঠেকালো আর ঋতু পিস্তল দিয়ে অন্যকে লক্ষ্য করলো। নহাট আতকের মাস্টারমাইন্ড পরিকল্পনা আরও গভীর রূপ প্রকাশ পেল। তার নতুন গুপ্তহারি রাজু কারখানার একদম ভেতর থেকে আক্রমণ করলো। পিস্তলের চমক আরও ধোঁয়ার মধ্যে রাজা ঋতুর একসাথে লড়াই চলল। আমরা একসাথে থাকলে কেউ আমাদের আটকাতে পারবে না। ঋতু হাত ধরে বলল। আমি জানি, আর তাই আমি সাহস পাচ্ছি। মাফিয়াদের তাদের চারপাশে লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। স্পকের আঘাতে, পিস্তলগুলি এবং স্টিকের প্রতিরক্ষা, সব মিলিয়ে চারপাশে কেবল ধোঁয়া, চিৎকার ও উত্তেজনা। শহরে দ্রুত পুলিশ কর্মকর্তা মেহেদি এবং নাদিম সতর্ক হয়ে পুরো এলাকায় চারপাশে ঘিরে ফেলল। তারা জানে রাজা ও ঋতুর লড়াই কেবল কারখানার নয়, শহরের রাজনৈতিক ষড়যন্ত্রের প্রভাব ফেলবে। একটি ছোট বিরতির মুহূর্তে রাজা এবং ঋতুর চোখে চোখে কথা বলল। আমরা কি বাঁচতে পারবো? হ্যাঁ, তুমি পাশে থাকলে সব সম্ভব। হাত ধরা এই সংগীতিত রোমান্টিক মুহূর্তে তাদের সাহস আরও বাড়িয়ে দিল। কিন্তু আতিকের ছায়া আরও ঘন। সে জানে আজকের রাত শুধুই প্রথম পরীক্ষা। শহরে এই অন্ধকারে পিস্তল, স্পট এবং মানসিক যুদ্ধ চলবে, আর রাজা ও ঋতু প্রতিটি মুহূর্তে তার পরিকল্পনার মুখোমুখি হবে।
ঢাকার অন্ধকারে কারখানার ভিতরে লড়াই এখনও আরও তীব্র। রাজাও এবং ঋতু পিস্তলের স্ফোটক নিয়ে একদম প্রাণপণ্য প্রতিরোধ করছে। হঠাৎ নতুন দুটি চরিত্র হাজির হলো, মাফিয়া সদস্যের সাগর ও রাজু কৌশিক। তারা আতিকের বিশেষ হাতিয়ার, ভয়ঙ্কর এবং অভিজ্ঞতা। তাদের উপস্থিতির সঙ্গে সঙ্গে কারখানার ভিতরে বাতাসের এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে দিল। সাগর চিৎকার করে বলল, আজ রাতটা শেষ করতে হবে। রাজা ও ঋতুকে। রাজা ঠান্ডা স্বরে বলল, তুমি ভুলে গেছো আমরা সহজে হার মানি না। পুলিশ কর্মকর্তা মেহেদী নামক ও নাদিম ধীরে ধীরে বাহির থেকে হামলার পরিকল্পনা করছে। তারা জানে যদি তারা এখন সরাসরি ঢুকতে চেষ্টা করে আতিকের লোকেরা পালাবার পথ বন্ধ করতে পারে। ঋতু হালকা কাঁপতে থাকা হাতে পিস্তল ধরে বলল, রাজা, আমি ভয় পাচ্ছি, কিন্তু তুমি পাশে থাকলে সাহস পাই। রাজা হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, তবে প্রথমে আমাদের বাঁচতে হবে। হঠাৎ লড়াই একেবারে প্রাণঘাতী হয়ে উঠল। পিস্তল থেকে বের হওয়া গুলি কারখানার দেওয়ালে প্রতিফলন হলো। স্টিকের খড়খড়, স্পটের আঘাত এবং চিৎকার সব মিলিয়ে উত্তেজনার তীব্রতা চূড়ান্ত। সোহান এবং ঋতুর বন্ধু সোহেল পাশে থেকে আতিকের গুপ্ত হাতিয়ার অবস্থান সম্পর্কে তথ্য দিচ্ছে। তাদের সংখ্যা বেশি, কিন্তু আমরা চতুর। একসাথে আক্রমণ করব। ঋতুর চোখে রোমান্টিক উষ্ণতা এবং লড়াইয়ের উত্তেজনা একসাথে। সে হালকা হেসে বলল, যদি আমরা একসাথে থাকি সবই সম্ভব। রাজা তার হাত ধরে বলল, ঠিক আছে, আমি কখনো তোমাকে ছাড়বো না। তাদের এই সংক্ষিপ্ত রোমান্টিক মুহূর্ত মতিকল্প কিন্তু মানসিক শক্তি বাড়ালো। হঠাৎ আতিক নিজেই এক ধরনের মাস্টারমাইন্ড হিসেবে কারখানার এক কোণে প্রতিষ্ঠিত হলো। তার কণ্ঠে ভয়ঙ্কর শক্তি। তোমরা ভাবছো তুমি আমাকে আটকাতে পারবে? এটা শুধু শুরু। রাজা ও ঋতু জানে আজকের রাত শুধুই প্রহর। আতিকের রাজনৈতিক ষড়যন্ত্র, গুপ্তহারের আক্রমণ এবং পুলিশের নজর অল মিলিয়ে পুরো শহরের ভবিষ্যৎ ঝুঁকিতে। ঢাকার অন্ধকারে কারখানার ভিতরে উত্তেজনা এখনও কমেনি। আতিকের গুপ্ত হাতিয়াররা এখনও পুরো কারখানার মধ্যে ছড়িয়ে গেছে। তাদের চোখে এক অদ্ভুত উদ্দানা, যাকে দেখলে যে কোনো লোক হতবাক হয়ে যাবে। রাজা, এখন কি আমরা এগোই? ঋতু ফিসফিস করে চোখে কিছুটা ভয়। রাজা হাত ধরে বলল, একসাথে থাকলে আমরা সব পারি, শুধুমাত্র সাহস রাখতে হবে। এবার গল্পে হাজির হলো নতুন চরিত্র, শহরের কনস্টেবল রাজীব, আতিকের রাজনৈতিক সহযোগী। সে আতিককে ধাক্কা দিয়ে ঢাকা ও গাজীপুরের রাজনৈতিক নকশা তৈরি করেছে। রাজীব জানে আজকে রাত শুধু একটি পরীক্ষা। যদিও রাজা ও ঋতু বেঁচে যায়, পুরো রাজনৈতিক সমস্যা হবে। রাজার চোখে নতুন যুদ্ধের প্রণা। পিস্তল বের করে সে আক্রমণ শুরু করলো। স্টিক দিয়ে ঋতু এক মাফিয়া আক্রমণ প্রতিহত করলো। স্পট আর গুলির শব্দ মিলিয়ে কারখানা অন্ধকারে এক বিস্ফোরণ ঘটল। হঠাৎ আতিক নিজে আক্রমণের মুখোমুখি হলো। তার কণ্ঠে ঠান্ডা। তোমরা ভাবছো আমাকে হারাতে পারবে? ভুলে যেও না, আমি সব কিছু পরিকল্পনা করেছি। ঋতু রাজার দিকে তাকিয়ে বলল, আমরা কি সত্যি করতে পারবো? রাজা হাসি মুখে বলল, আমাদের একে অপরের জন্য লড়াই করতে হবে। যেই সাহস থাকবে সেটাই আমাদের জেতাবে। শহরে পুলিশের নতুন টিম অফিসার তানভীর এবং মেহেদী কারখানার চারপাশে নজরদারি শুরু করলো। তারা জানে আতিকের পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে হলে নিখোঁজ সময় বেছে নিতে হবে। লড়াই আরও তীব্র। মাফিয়ারা পেছন থেকে আক্রমণ করেছে। রাজা ও ঋতু সামলাচ্ছে। পিস্তল, স্টিক সব ব্যবহার করছে একসাথে। কারখানার ভিতরে উত্তেজনা এখনও আকাশ ছোঁয়ায়। এক ক্ষণ রাজা ও ঋতু ছোট্ট রোমান্টিক মুহূর্তে একে অপরের চোখে তাকালো। ঋতু বলল, আমরা একসাথে থাকলে সব সম্ভব। রাজা উত্তর দিল, ঠিক আছে, আর তুমি পাশে থাকলে আমি ভয় পাই না। কারখানার ভিতরে রাত গভীর। আতিকের গুপ্ত হাতিয়ার রাজা ও ঋতু চারপাশে ছড়িয়ে আছে। আতিক নিজে এক ধরনের ছায়া মতো ঘুরছে, তার চোখে শীতল পরিকল্পনার অদ্ভুত ঝলক। হঠাৎ নতুন চরিত্র অলি, আতিকের বিশেষ পাইলট ও হ্যাকিং বিশেষ গুণ। কারখানার নিরাপত্তা সিস্টেম হ্যাক করে আলোর এবং ক্যামেরার সংগঠিত নিয়ন্ত্রণ শুরু করলো। রাজা আর ঋতু হঠাৎ মনে করলো এই লড়াই একেবারে জটিল। আমরা কি এগোতে পারবো? ঋতু ফিসফিস করলো, চোখে অদ্ভুত উদ্দনা ও ভয়। রাজা হাত ধরে বলল, আমরা একসাথে থাকলে সব সম্ভব। ভয় মানে হার নয়।
হঠাৎ মাফিয়াদের পিস্তল থেকে গুলির বর্ষণ শুরু হলো। কারখানার ভিতরে ধোঁয়া আর আগুনের কণিক, স্পট স্টিক এবং পিস্তলের সব মিলিয়ে এক ধরনের মৃত্যুমুখী লড়াই তৈরি হলো। সোহান পাশ থেকে চিৎকার করে তথ্য দিচ্ছে। তাদের সংখ্যা বাড়ছে। রাজা, ঋতু, সতর্ক হও। ঋতু পিস্তল ধরে বলল। আমরা একসাথে আছি সোহান, এখনই ওদের প্রতিরক্ষা করতে হবে। রাজা হাত দিয়ে তাকে কোলে ধরে বলল। ঠিক আছে, পাশে থেকো, আমি কখনো ছাড়ব না। তুমি পাশে থাকলে আমি কখনো ভয় পাই না। এই ক্ষুদ্রতা রোমান্টিক মুহূর্তের তাদের সাহস বাড়ল। এদিকে আতিক তার মাস্টারমাইন্ড পরিকল্পনা ব্যবস্থায় ব্যস্ত, তার কণ্ঠে ঠান্ডা। তোমরা ভাবছো তুমি আমাকে আটকাতে পারবে? এই লড়াই শুধু শুরু, শেষ করব আমি। আমি হচ্ছি মাফিয়াদের গডফাদার। রাজা ও ঋতু বুঝতে পারল এটি কেবল একটি লড়াই নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্র, এক পরীক্ষা যা ঢাকা, গাজীপুর ও নরসিংদীর ভবিষ্যৎ প্রভাবিত করবে। পুলিশ অফিসার মেহেদি ও তানভীর হঠাৎ হামলার জন্য প্রস্তুত। তারা জানে যদি এখনই ঢুকে আতিকের নেটওয়ার্ক ধ্বংস করা যায়, শহরে বিশাল বিপদ থেকে রক্ষা করা সম্ভব। লড়াই ক্রমার প্রাণঘাতী, পিস্তল, স্টক, স্টিক সবই ব্যবহার হচ্ছে একসাথে। কারখানার ভিতরে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছাবে যে বাতাসে ধোঁয়া আর আতঙ্ক একত্রিত মিলিয়ে গেছে। শেষ মুহূর্তে রাজা ও ঋতু এক কোণে লুকিয়ে শান্ত হয়ে একে অপরের চোখে তাকালো। ঋতু বলল। আমরা একসাথে থাকলে সব সম্ভব। কারখানার লড়াই শেষ হয়ে রাজা ও ঋতুর যুদ্ধ শেষ হয়নি। আতিকের গুপ্ত হাতিয়ার ছড়িয়ে পড়েছে শহরের বিভিন্ন অংশে। ঢাকা, পুরনো ঢাকায়, গাজীপুরের শিল্প এলাকায় আর নরসিংদীর গোপন রাস্তার মধ্যে। রাজা বলল। আমাদের ভাগ হয়ে কাজ করতে হবে। আমি ঢাকায় কিছুটা নজর রাখবো, তুমি গাজীপুরে। ঋতুর চোখে ভয় আর উত্তেজনার মিশ্রণ নিয়ে বলল। ঠিক আছে, কিন্তু আমরা ফোনে একে অপরকে জানাবো। হঠাৎ ঢাকার গলিতে হাজির হলো নতুন চরিত্র ডন ফয়েজ, আতিকের এক দোপটের সহযোগী। তার সঙ্গে আছে পিস্তল এবং লড়াই করার জন্য বিশেষ বাহিনী। ঢাকার ছোট গলিতে আক্রমণ শুরু হলো। ঋতু গাজীপুরের রাস্তার মধ্যে লুকিয়ে আতিকের লোকদের লক্ষ্য করলো, স্টিক এবং স্টক দিয়ে প্রতিরক্ষা শুরু করলো। এই লড়াই শুধু শক্তি নয়, কৌশলও চাই। নরসিংদীতে আতিক নিজেই রাজনৈতিক ঘন জালে ঢুকে গেছে। তার পরিকল্পনা হলো রাজা ও ঋতু একে অপরের কাছাকাছি থাকা দুর্বোধ্য করে তোলা। পুলিশ অফিসার মেহেদি ও তানভীর নজর রাখছে, কিন্তু আতিকের মাস্টারমাইন্ডে কিছুই অদৃশ্য। ঢাকার গলিতে রাজা একদম একা হলেও সাহসী, পিস্তল হাতে নতুন গুপ্তহারীদের থামাচ্ছে। সে ফিসফিস করে ফোনে ঋতুকে। আমরা একসাথে থাকলে সব সম্ভব। ঠিক আছে রাজা, পাশে থাকবো। ঋতু উত্তর দিল। হঠাৎ ঢাকায় আতিকের লোকদের আক্রমণ বেড়ে গেল। রাজা লাফ দিয়ে সঠিক সময়ে স্পক দিয়ে প্রতিহত করলো। গাজীপুরে ঋতু একদিকে ডান ফয়েজকে থামাচ্ছে, অন্যদিকে আতিকের পরিকল্পনার নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করছে। এদিকে শহরের রাজনৈতিক সংঘর্ষের সংকেত দেখা দেয়। আতিকের হাতিয়াররা রাজার পেছনে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে হামলা চালাচ্ছে। ঋতু আর রাজা বুঝলো শুধু কারখানার লড়াই না, এবার পুরো শহরে যুদ্ধক্ষেত্র। একটি ছোট বিরতির মুহূর্ত। ঋতু এবং রাজা ফোনে একে অপরের শান্ত করছে। রাজা বলল। আমি তোমার পাশে আছি। ঋতু ফিসফিস করলো। আমি জানি, আর তাই আমি সাহস পাচ্ছি। ঢাকার গলিপথ ও নরসিংদীর গোপন রাস্তায় লড়াই আক্রমণ তীব্র হচ্ছে। আতিকের মাস্টারমাইন্ড পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ী হচ্ছে। হঠাৎ নতুন চরিত্র হাজির হলো, রাজনৈতিকবিদ শফিক, যিনি আতিকের সঙ্গে গুপ্তচর হিসেবে কাজ করছে। তার হাতিয়ার, প্রভাব এবং কৌশলে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। রাজার মোবাইলে আসে সংকেত, শফিক শহরে কেন্দ্র আক্রমণ চালাচ্ছে, দ্রুত এগো। রাজা হঠাৎ ফিসফিস করে ঋতুকে বলল। আমরা একে অপরের পাশে থাকতে পারি, কিন্তু এখন সঠিক সময়ে আক্রমণ করতে হবে। ঋতু মাথা নাড়ল। ঠিক আছে রাজা, আমি প্রস্তুত। ঢাকার কেন্দ্রস্থলে আতিকের গুপ্ত হাতিয়ার হঠাৎ সামনে আসে, পিস্তল এবং স্টিক দিয়ে লড়াই শুরু। রাজা একে প্রতিহত করছে আর ঋতু আক্রমণের বন্ধ করতে স্পট ব্যবহার করছে। নরসিংদীতে আতিক নিজেই রাজনৈতিক ষড়যন্ত্রের ব্যবস্থাপনা করছে। শফিকের সাহায্যে সে পুলিশের নজর ঘেরাচ্ছে, যেন রাজা ও ঋতুর বিভ্রান্ত হয়। এই সময়ে নতুন চরিত্র গুপ্তচর নাভিদ হাজির হয়। সে রাজা ও ঋতুর গুপ্ত তথ্য দিচ্ছে, কোন পথ দিয়ে আতিকের নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব।
নাবিদ ফিসফিস করে বলল, ওই গলি দিয়ে চলে যা, আক্রমণকারীরা পেছনের দিকে আসছে। রাজা ধন্যবাদ জানিয়ে বলল। তুমি সত্যিই আমাদের জন্য সঠিক সময়ে হাজির হয়েছ। হঠাৎ ঢাকার কেন্দ্র আতিকের মাস্টারমাইন্ডের পরিকল্পনা চূড়ান্ত চাবিকাঠি। রাজনৈতিক ষড়যন্ত্র, গুপ্তচর ও মাফিয়ার মিলিত শক্তি মুখোমুখি হয়। ঢাকার কেন্দ্রস্থল গাজীপুরের শিল্প এলাকা এবং নরসিংদীর গোপন রাস্তা সবই এখন যুদ্ধকে পরিপূর্ণ হয়েছে। আতিকের গুপ্ত হাতিয়ার শহরে গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান নিয়েছে। তার মাস্টারমাইন্ডের পরিকল্পনা একদম পূর্ণ শক্তিতে। রাজা এবং ঋতু একসাথে কাজ করছে। পিস্তল, স্টিক, স্পট সব ব্যবহার হচ্ছে, একে অপরকে রক্ষা করছে। হঠাৎ ঢাকার কেন্দ্রে হাজির হলো আতিক নিজে। তার চোখে শীতল মাস্টার প্ল্যানের ঝলক আর কণ্ঠে ভয়ঙ্কর হুমকি। ঋতু, রাজা, তোমাদের সাহস প্রশংসনীয়, কিন্তু শেষটা আসলেই আমার হবে। নরসিংদীতে শফিক ও আতিকের গুপ্তচর পুলিশের নজর ফাঁকি দিয়ে নতুন ষড়যন্ত্র চালাচ্ছে। এদিকে গুপ্তচর নাফিদ রাজা ঋতুকে সতর্ক করছে। এখানে ফাঁদ আছে, ডান দিকে যাও, লুকো। রাজা ও ঋতু মিলিতভাবে আক্রমণ করছে। লড়াই ও তীব্র যে শহরের বাতাসে ধোয়া, গুলির শব্দ আর আতঙ্ক মিলিয়ে হয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করছে। একটি ছোট বিরতির মুহূর্তে রাজা ও ঋতু চোখে তাকিয়ে বলল, তুমি পাশে থাকলে আমি কখনো ভয় পাই না। ঋতু হালকা হাসি দিয়ে উত্তর দিল, আমি জানি, আর তাই সাহস পাচ্ছি। এবার ঢাকার গুরুত্বপূর্ণ কেন্দ্র আতিকের মাস্টারমাইন্ড প্ল্যান ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করেছে। পুলিশের তানভীর ও মেহেদি একসাথে আক্রমণ করছে। আতিকের গুপ্ত হাতিয়ারীরা প্রতিহিত হচ্ছে। গাজীপুরের রাস্তার মধ্যে ঋতু আক্রমণ সামলাচ্ছে, স্টিক দিয়ে আতিকের লোকদের থামাচ্ছে। রাজা ঢাকার কেন্দ্র পিস্তল ব্যবহার করে আতিকের হাতিয়ারদের সামলাচ্ছে। শেষ মুহূর্তে আতিক বুঝতে পারে রাজা ও ঋতুর একতা, সাহস এবং ভালোবাসা তাকে হারিয়েছে। সে ধীরে ধীরে পিছনে সরে যায়, কিন্তু তার চোখে দেখা যায় নতুন ষড়যন্ত্রের ছায়া। ঢাকা শহরে আকাশ ক্রমণ ধূসর। আতিকের হুমকি এখনো যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। রাজা আর ঋতু জানে এই লড়াই শেষ নয়। শহরে গোপন মাফিয়া নেটওয়ার্ক এখনো নতুন ধাপে প্রবেশ করছে। রাজা বলল, ঋতু, আমাদেরকে জানতে হবে আতিক কোথায় লুকিয়েছে। ঋতু চোখে ভয় আর কৌতূহল নিয়ে বলল, আমরা কি এবার তাকে ধরতে পারবো? হয়তো না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। রাজা উত্তর দিল। গাজীপুর এক পরিত্যক্ত কারখানার সামনে হাজির হলো নতুন চরিত্র মিনহান, আতিকের প্রতিদ্বন্দ্বী মাফিয়ার লিডার। সে রহস্যময়ভাবে শহরের গোপন তথ্য সংগ্রহ করছে। নরসিংদীতে পুলিশ অফিসার মেহেদি ও তানভীর আতিকের গোপন পথভ্রষ্ট নেটওয়ার্ক খুঁজছে। তারা জানে আতিক শহরের রাজনৈতিক ষড়যন্ত্রে আরও গভীরভাবে জড়িত। রাজা ও ঋতু শহরের বিভিন্ন স্থানে ঘুরে গুপ্ত তথ্য খুঁজছে। ঋতু হঠাৎ হেসে বলল, এই ধোঁয়াচ্ছন্ন রাস্তায় তোমার হাত না ধরলে আমি ভয় পেতাম। রাজা হাসি মুখে বলল, দেখো, ভয় মানেই হার নয়। ঢাকার একটি গলিতে তারা মিনহাল লোকেদের মুখোমুখি হলো। পিস্তল আর স্পট ব্যবহার করে ঝুঁকি সামলাচ্ছে। মিনা রহস্যময়ভাবে হেসে বলল, রাজা, ঋতু, আপনি যতই চেষ্টা করুন, আতিকের ছায়া সবসময় আপনাদের পেছনে থাকবে। এই সময় গুপ্তচারী নাভিদ হঠাৎ হাজির হয়। সে নতুন তথ্য দেয়। আতিকের আসল পরিকল্পনা ঢাকার একটি অজানা আবাসিক এলাকায় লুকানো। যদি আমরা সেখানে পৌঁছাই, আতিককে চুরি চালাকের খেলা থেকে ধরা সম্ভব। এক ঝড়ের রাতে শহরের গলিকে ঋতু হাত ধরে রাজার পাশে দাঁড়ায়। আমি ভয় পাচ্ছি না, তুমি পাশে আছো তাই। রাজা তার চোখে তাকিয়ে বলে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তাদের এই ভালোবাসার অটুট থাকুক যুগ ধরে। ঢাকার পরিত্যক্ত গলিতে রাজা ও ঋতু এগোচ্ছিল। হঠাৎ আতিকের গুপ্ত হাতিয়াররা তাদের ভেতরে ফাঁদে ফেলে। রাজা চিৎকার করে বলল, ঋতু ডান দিকে। কিন্তু এই মুহূর্তের জন্য দেরি হলো। ঋতু হঠাৎ আটকে পড়ল। ঋতু। রাজা হাত বাড়ালো, কিন্তু আর দেরি হয়ে গেছে। ঋতু মাঠে পড়ে যায়, চোখে ধোয়া, শ্বাস নিতে কষ্ট। মনে হচ্ছে এই বুঝি আত্মাটা বের হয়ে যাচ্ছে। ঋতু পানির পিপাসা পেয়েছে। মৃত্যুর আগে মনে হয় এমনই লাগে। ঋতু আস্তে আস্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করলো। রাজা কিছু করতে পারল না। ঋতু মারা যাওয়ার পর রাজার চোখে রাগ ও হতাশা মিলিত হলো। তিনি জানতো এখন থেকে শুধু রাগ নয়, প্রতিশোধের যাত্রা শুরু। তাহলে কি গল্পের নায়িকা সত্যি সত্যিই মারা গেছে? সবকিছু রহস্যময়।
প্রায় বিকেলের দিকে রাজার কাছে হাজির হলো নতুন চরিত্র জান্নাত, একটি রহস্যময়ী মেয়ে যিনি ঋতুর মৃত্যুর সম্পর্কে অনেক কিছু জানে। আমি জানি আতিকের পরিকল্পনা কি। আমি তোমাকে সাহায্য করতে চাই। রাজা প্রথমে সন্দেহ করলো। তুমি কে? কেন তোমার কথা বিশ্বাস করব? জান্নাত রহস্যভাবে হেসে বলল, আমার নিজের কারণ আছে। আতিককে থামাতে চাই। রাজা জেনে গেল নতুন জায়গা আতিকের আসল পরিকল্পনা আরো বিপজ্জনক। নাভিদ এই সময় হাজির হলো ওদের কাছে। রাজা, আমরা জান্নাতের সাহায্য আতিকের নেটওয়ার্ক ভাঙতে পারবো, কিন্তু এটি সহজ হবে না। রাজা জান্নাতকে চোখে চোখে তাকিয়ে বলল। আমি জানি আমি কষ্টে আছি, কিন্তু আমাদের একসাথেই লড়তে হবে। জান্নাত হালকা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমার পাশে আছি রাজা। আমরা সফল হব। ঢাকার ব্যস্ত শহর থেকে দূরে রাজা ও জান্নাত ঢুকলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভিড়ের মধ্যে সবাই তাদের লক্ষ্য বুঝবে কিনা। এটা কি ঠিক হবে রাজা? আমরা জানতে চাই আতিক এখানে কি করছে। সাধারণ শিক্ষার্থীরা আমাদের কিছু বুঝবে না। কলেজের প্রিন্সিপাল স্যার সবাই ভাবেননি তিনি বোকাশোকা, সারাক্ষণ হেঁটে বেড়ান, খেয়াল নেই, হাসি মুখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কেউ ভাবেন না এই ধীরে হাসি মুখে মানুষটাই আসলে রহস্যময় মাস্টার মাইন্ড। রাতের অন্ধকারে ক্যাম্পাসে প্রিন্সিপালের আচরণ পরিবর্তন হয়। তিনি হঠাৎ কম্পিউটারের স্ক্রিনের দিকে ঝোঁকেন, গোপন ফোনে কেউ সঙ্গে কথা বলেন এবং আতিকের লোকদের কাছে সংকেত পাঠান। এই সন্দেহে কি রাজা কলেজে প্রবেশ করেছে? জান্নাত সারাক্ষণ শিক্ষার্থীর ছদ্মবেশে ক্যাম্পাসে ঢুকলো। লাইব্রেরি, ক্যান্টিন, হলরুম সব জায়গায় চোখ রাখলো। রাজা বাইরে থেকে নজর রাখছে। ক্যাম্পাসের শিক্ষার্থী প্রিন্সিপালের বোকাশোকা আচরণ নিয়ে অনেক কথা বলে থাকে। কলেজের প্রিন্সিপাল এমনই হয় নাকি? একজন মেয়ে বলল, স্যার কি আবার ভুলে গেছে ক্লাসের সময়? হ্যাঁ, সব সময় হাসি দিয়েই ঘুরে বেড়ায়, কিন্তু কি জানি। জান্নাত ধীরে ধীরে বুঝলো প্রিন্সিপাল শুধু বোকাশোকা নয়, তিনি আতিকের গোপন পরিকল্পনায় গভীরভাবে যুক্ত। রাতের অন্ধকারে জান্নাত প্রিন্সিপাল অফিসের জানালা থেকে দেখতে পেল আতিকের লোকেরা একটি ছোট প্যাকেট নিয়ে আসছে। প্রিন্সিপাল অচেনা ইঙ্গিতে দিয়ে এ লোকদের নির্দেশ দিচ্ছে যেন কেউ বুঝতে না পারে। জান্নাত রাজাকে ফোন করলো। এই প্রিন্সিপাল শুধু বোকা নয়, তিনি আতিকের মাস্টার মাইন্ডের মতো কাজ করেছেন। রাজার চোখে উত্তেজনা। জান্নাত প্রিন্সিপালের দিকে লক্ষ্য রেখে আবার অপর পাশে বলল, আমরা যদি প্রিন্সিপালকে ধরতে পারি আতিকের পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে পারবো। রাজা ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, ধীরে ধীরে, ছদ্মবেশে এবং ভিড়ের মধ্যে আমরা তাকে ঘিরে ধরব। রাতের অন্ধকারে রাজা এবং জান্নাত ক্যাম্পাসের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল অফিসে আলো জ্বলছে। জান্নাত ফিসফিস করে বলল, আমরা একবার ভিতরে ঢুকবো, কেউ বুঝবে না। জান্নাত লজিকভাবে জানালা দিয়ে প্রবেশ করলো। রাজা পাশে দাঁড়িয়ে সতর্ক নজর রাখছে, কেউ যেন কিছু টের না পায়। প্রিন্সিপাল বোকাশোকা ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছেন, কিন্তু তার চোখে একটা অদ্ভুত সতর্কতা। অফিসে ঢুকে জান্নাত একটি লকার খুঁজে পায়। লকারের ভেতরে কিছু গোপন নোটিশ। রাজা নোটিশ দেখে ফিসফিস করে, এগুলো আতিকের মাইন্ড গেমের অংশ। শহরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নাম, ডেলিভারি সময় এবং গোপন লেনদেন। জান্নাত চমকে বলল, অসাধারণ। প্রিন্সিপাল আসলে আতিকের গোপন নির্দেশক। অফিসারের পাশে প্রিন্সিপালের ডেস্কে একটি ফোন বারবার বাজছে। রাজা এবং জান্নাত দেখলো পায় প্রিন্সিপাল অচেনা ইঙ্গিত দিয়ে লোকদের ফোনে নিষেধ দিচ্ছেন। দেখেছো জান্নাত, সবাই ভাবছে তিনি বোকাশোকা, কিন্তু আসলে প্রতিটা পদক্ষেপ তিনি নিরীক্ষণ করছেন। নেটওয়ার্কের মধ্যে একটি প্যাকেটের ছবি আছে। প্যাকেটে আতিক শহরে একটি গোপন স্থান থেকে বড় ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। জান্নাত চিন্তিত হয়ে বলল, রাজা, যদি আমরা এখনই এই তথ্য না পাই আতিকের পরিকল্পনা সফল হয়ে যাবে। রাজা ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, আমরা সব কিছু ধাপে ধাপে করব। এখন বেরিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে যাব, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। রাজার চোখে জলজল করছে প্রতিশোধের আগুন। জান্নাত পাশে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে নিঃশব্দে তথ্য বহন করছে। প্রিন্সিপাল আরও বোকাশোকা ভঙ্গি নিচ্ছেন। কেউ ভাবছে না তিনি আসলে আতিকের গোপন মাস্টারমাইন্ড। রাতের ভিড় কমছে, সুন্দর সকাল হলো। ক্যাম্পাসের ল্যাব, লাইব্রেরি এবং ক্যান্টিনের আশেপাশে শুধু হালকা আলো জ্বলছে। রাজা জান্নাতের পাশে চাপা কণ্ঠে বলল, নোটসের তথ্য অনুযায়ী আতিকের শহরের 3টা গোপন জায়গায় ডেলিভারি করেছে। আমরা প্রথম স্থানে যাব। জান্নাত হালকা হাসি দিয়ে বলল, ভিড়ের মধ্যে খুব সাবধানে, কোনো শিক্ষার্থী বা কর্মচারী যেন আমাদের দেখে সন্দেহ না করে।
ক্যাম্পাসের অগ্নিদ্রায় ছোট একটি ঝোপের কাছে পৌঁছেই তারা রাজা ছদ্মবেশ নিয়ে বলল, এখানেই প্রথম তথ্য রয়েছে। আতিকের লোকেরা এই পথ ব্যবহার করে গোপন প্যাকেট নিয়ে যায়। জান্নাত কণ্ঠে কম্পন দিয়ে বলল, দেখো, কেউ আসছে। একদল সাধারণ শিক্ষার্থী সেখানে গিয়ে হেঁটে গেল, কিন্তু কেউ তাদের লক্ষ্য করে না। রাজা হেসে বলল, ভিড়ের মধ্যেই সবচেয়ে নিরাপদ। অফিসারের ল্যাপটপে প্রিন্সিপালের একটি বার্তা দেখা যাচ্ছে। প্যাকেট পৌঁছেছে, শহরের কৌশলে ঠিক চলছে। বার্তাটি স্পষ্ট করে প্রমাণ করছে যে প্রিন্সিপাল শুধু বোকাশোকাই নয়, তিনি আতিকের শহরের নেটওয়ার্কের মাস্টারমাইন্ড। রাজা ও জান্নাত ক্যাম্পাসে পাইচারি বাইরের দিকে এগোতে থাকে। একটা পুরনো বাটা রুমের ভেতরে আতিকের ছোট্ট ডকুমেন্ট প্যাকেট রাখা আছে। জান্নাত ছদ্মবেশে প্যাকেটটা নিয়ে চিৎকার ছাড়াই রাজাকে জানায়, রাজা, এটি প্রথম প্রমাণ। রাজার চোখে প্রতিশোধের আগুন ও জান্নাত ধীর কণ্ঠে বলল, আমরা এখান থেকে ফিরে নেটওয়ার্কের মূল স্থান খুঁজব, তবে সাবধান, প্রিন্সিপাল আমাদের নজর রাখছেন। রাজা এক চুক্তিদয়ী হাসি দিয়ে উত্তর দিল, ভালো, ধাপে ধাপে। এখন প্রথম প্রমাণ হতে পরবর্তী ধাপ আরো বড় ধাঁধা। রাত গভীর। রাজা ও জান্নাত ক্যাম্পাস থেকে বেরিয়ে শহরের পুরনো গলিতে প্রবেশ করলো। হঠাৎ কোথা থেকে এক মোটরবাইক গর্জন করে চলে এলো। অচেনা লোক গুলি না চালাতেই দ্রুত গতি আঘাতে জান্নাতে মাটিতে ছিটকে পড়লো। জান্নাত, রাজা দৌড়ে গেল, তার কণ্ঠে আতঙ্ক, চোখে রাগ। জান্নাত শ্বাস কষ্টে বলল, আমি ঠিক আছি, শুধু একটু আঘাত পেয়েছি। কিন্তু রাজার চোখে স্পষ্ট এই আঘাতটি দুর্ঘটনা নয়, আতিকের পাঠানো লোকের ইঙ্গিত। এই সময় অন্ধকার থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো। রাজা, অনেক দিন পর দেখা। রাজা ঘুরে দেখলো তার পুরনো বন্ধু জয় দাঁড়িয়ে আছে। লম্বা তীক্ষ্ণ চোখ, মুখে এক ধরনের মজার হাসি, যাকে বলে রহস্যময় হাসি। তার সঙ্গে আরো 3 জন বিশ্বস্ত বন্ধু, সুমন কম্পিউটার হ্যাকিং বিশেষজ্ঞ, রাহুল নির্ভীক কিন্তু ঠান্ডা মাথার ছেলেটি, বাবু শক্তিশালী ও হাসি মুখে প্রয়োজনে হাতাহাতি লড়াইয়ের সেরা। জয় এগিয়ে এসে বলল, তুমি এখনো একা লড়াই করছো? রাজা, এখন থেকে আমরা একসাথে। রাজা গভীরভাবে সিগারেট জ্বালায়, ধোয়া কুণ্ডলি ছেড়ে শান্তভাবে বলল, আমি একা লড়ছিলাম, কিন্তু এখন খেলা বদলাবে। বন্ধুরা চুপ করে তাকিয়ে থাকলো। তার চোখে প্রতিশোধের আগুন, কিন্তু ঠোঁটে এক স্টাইলিশ হাসি। রাজা জান্নাতকে সুরক্ষায় রেখে জয় ও তার দলকে পরিকল্পনা জানালো। আমাদের হাতে প্রথম প্রমাণ আছে, কিন্তু আতিকের নেটওয়ার্ক ভাঙতে হলে একসাথে কাজ করতে হবে। জয়, তুমি উত্তর দিক দেখবে। সুমন, তুমি তাদের নেটওয়ার্ক হ্যাক করবে। রাহুল এবং বাবু, তোমরা ফিল্ড কভার করবে। জয় হেসে বলল, ঠিক আছে রাজা, এবার খেলা হবে বড়। এইভাবে আকাশে রহস্যময় বার্তা দেখা গেল। প্রিন্সিপালের পাঠানো নতুন নির্দেশ, প্যাকেট পৌঁছে গেছে। পরের ধাপ শুরু। রাজা সিগারেটের ধোঁয়া ছাড়লো, চোখে সরু করে তাকিয়ে বলল, এবার বোঝা গেল আতিক একা নয়, প্রিন্সিপাল ওই সব কিছুর মাস্টার মাইন্ড। আর খেলা এখনো শুরু হয়েছে। ঢাকার পুরনো নদীর ধারে একটি পরিত্যক্ত গুদাম ঘর। রাতে নেমেছে চারপাশে কুয়াশা। রাজা, জয়, সুমন, রাহুল, বাবু আর আহত জান্নাতকে নিয়ে গোপনে সেখানে পৌঁছলো। হঠাৎ কোথা থেকে আতিকের লোকেরা ঘিরে ফেলল। তাদের পরনে কালো কোট, হাতের আধুনিক পিস্তল। একজনের সামনে এগিয়ে এসে বলল, রাজা, তোমার সাহস অনেক, কিন্তু ভুলে যেও না ঢাকায় বাতাসও আমাদের নামে বল। রাজা ধোয়া ছেড়ে ধীর কণ্ঠে বলল, হাওয়া বদলাতে সময় লাগে না, আমি যেখানে দাঁড়াই ওখানেই খেলা বদলে যায়। শত্রুরা রাজার কথা শুনে হেসে উঠল। মনে হলো রাজা মজা করছে, কিন্তু তারা তখনও জানতো না যে কে এই রাজা, কি তার পরিচয়। আতিকের কাছে তোমার মতো 10 জন খানেক রাজা নতজাত হয়েছে, তুমি কি করবে একা? আমি একা না, আমি যখন আসি আমার ছায়া 10 জনকে কাঁপিয়ে তোলে। জয় এগিয়ে এসে মৃদু হেসে যোগ করলো, আরে আমি আসি, তাহলে তো হিসাব মিলে গেল। শত্রুদের চোখে সরু হলো, কিন্তু ভেতরে ভেতরে রাজা অনুভব করলো কিছু যেন অস্বাভাবিক। জয় আসার পর আরো আক্রমণ হলো না। রাত বাড়ছে, আতিকের লোকেরা চলে গেল সতর্কতা বার্তা দিয়ে। পরের আঘাত হবে এমন যা থেকে কেউ ফিরবে না। টাকার পাহাড় সামনে তোমার নীতি টিকবে না। তারা চলে যাওয়ার পর জয় থেমে থেমে বলল, রাজা, যদি আমরা তাদের সাথে হাত মেলাই, তবে দেখ কত টাকা, কত ক্ষমতা। শুধু কাগজপত্র নয়, পুরো শহর আমাদের হাতে আসতো। রাজা সিগারেট টেনে শান্ত গলায় উত্তর দিল,
টাকা মানুষকে বড় করে না জয়, টাকা শুধু মানুষকে বিক্রি করে। আমি রাজা, কারো দাস হই না। জয়ের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। বাকিরা তা খেয়াল করলো না, কিন্তু জান্নাত গভীর দৃষ্টিতে তাকালো। রাজা দলকে নিয়ে গুদাম থেকে বেরিয়ে এলো। আকাশে কালো মেঘ, ঝড় আসছে, পরিবেশ কিছুটা ঠান্ডা, মিটে হাওয়া বইছে। কিছুক্ষণের মধ্যে মনে হয় বৃষ্টি শুরু হবে, সাথে ঝড়ও। ঝড় উঠেছে, এর মধ্যে সত্যিকারের মুখগুলো বেরিয়ে আসবে। জয়ের মুখ থেমে যায়, তার চোখে লোভ, তার মনে এক দ্বিন্দ্ব, বন্ধু নাকি বিশ্বাসঘাতকতা। পরের দিন রাজা ও তার টিম ঢাকার গোপন বাজারে ভেতরে প্রবেশ করলো। বাজারটা সাধারণ চোখে স্বাভাবিক, হকার, দোকানদার, গাড়ির হর্ন, কিন্তু ভেতরে ভেতরে এখানে লুকিয়ে আছে আতিকের চক্রতের অন্ধকারের ব্যবসা। রাজা চোখে সরু করে চারপাশে তাকালো। এখানে শুধুমাত্র দোকান নয়, এখানে তথ্য বিক্রি হয়। জয় পাশে দাঁড়িয়ে রাজার কানে বলল, তুই সামনে থাক, আমি পিছন দিকটা কভার করব। রাজা মাথা নাড়ল। দলটা আলাদা হয়ে তথ্য জোগাড় করতে বেরিয়ে পড়ল, কিন্তু কেউ টের পেল না। জয় ভিড়ের মধ্যে এক অচেনা মানুষের সাথে চোকাচোকি করে মাথা নিচু করে ইঙ্গিত দিল। মুহূর্তের জন্য তারা চোখ লোভ ঝিলিক খেলো, কিন্তু সঙ্গে সঙ্গেই সে আবার পুরনো বন্ধুর মতো চেহারা নিয়ে রাজার পাশে ফিরে এলো। সুমন একটা পুরনো কাগজ টুকরো পেয়ে গেল, সেখানে লেখা, ডেলিভারি গাজীপুর রাত 12টায়, গন্তব্য ব্লু হাউস। রাজার কাগজটা পড়ে ধোঁয়া ছাড়লো। গাজীপুর, আতিক এখানেই বড় কিছু খেলতে যাচ্ছে। সবাই উত্তেজিত। জয় হাসি মুখে বলল, তাহলে গন্তব্য ঠিক হলে আমরা তাকে গাজীপুরেই থামাবো। বাবু মজা করে বলল। রাজা ভাই একসাথে থাকলে কাউকে ভয় নেই। রাহুল গভীর স্বরে বলে যোগ করলো, কিন্তু কাউকে বিশ্বাস করা সবচেয়ে বড় ঝুঁকি। রাজা হালকা হাসি দিয়ে জবাব দিল। ঝুঁকি না নিলে খেলা জমে না। সবাই হেসে উঠল, শুধুমাত্র জান্নাত চুপচাপ জয়ের দিকে তাকালো, যেন তার চোখে অদ্ভুত কিছু খুঁজছে, তার গভীর। সবাই যখন পরিকল্পনা নিয়ে ব্যস্ত, জয় একা দাঁড়িয়ে সিগারেট ধরালো। পকেট থেকে সে একটি ছোট কাগজ বের করলো। আতিকের লোকেরা তাকে দিয়েছে, সেখানে লেখা, তুমি যদি আমাদের জন্য কাজ করো, অগ্রিম টাকা তোমায় দিব। জয় ঠোঁটে অদ্ভুত হাসি নিয়ে কাগজটা আগুনে পুড়িয়ে ফেললো। ছাই উড়ে গেল আকাশে। কারো চোখে কিছু ধরা পড়ল না। সবাই এখনো মনে করেছে জয় তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু আসলে সে কি করতে যাচ্ছে কেউ জানে না। রাত নেমেছে। রাজা ও তার দল একটা পুরনো ভ্যান চড়ে গাজীপুরের দিকে যাচ্ছে। ভেতরে গভীর নীরবতা, শুধু ইঞ্জিনের শব্দ আর দূরের পুকুরের ডাক। রাজা সামনে বসে সিগারেট টানছে, কুয়াশার ভেতরে তাকিয়ে। সবাই সতর্ক থাকো, আতিকের খেলা এখানেই শেষ করতে হবে। পিছনে বসা জয় হেসে মাথা নাড়ল, ঠিক বলছিস। কিন্তু তার চোখে জান্নাতের দিকে। জান্নাত নিচু চোখে সিগারেট এর কাগজ নিয়ে খেলছে, যেন কিছু লুকাচ্ছে। রাতের ভ্রমণ শেষ, সবাই একটি ভাঙা মটলে থামলো। রাজা পরিকল্পনা নিয়ে ব্যস্ত, সুমন কম্পিউটার হ্যাকিং চালাচ্ছে, বাবু খাবার জোগাড়ে গেছে। এই সুযোগ জয় ও জান্নাত অন্ধকারে করিডোরে একসাথে দাঁড়ালো। তুই জানিস তো আমরা দুইজন একসাথে থাকলে পুরো দুনিয়া কাঁপাতে পারবো। কিন্তু রাজা, সে তো আমাদের বিশ্বাস করে। কাছে এসো। রাজা শুধু লড়াই বুঝে, সে আমাদের দেখেও কিছু দেখবে না। আমরা চাইলে আতিকের টাকা পাহাড় সমান ভাগ করতে পারি, আর আমি তোকে ছাড়া কিছু চাই না। জান্নাতের চোখে ভিজে উঠল, কিন্তু সে প্রতিরোধ করলো না। এই অন্ধকারে তাদের নিঃশব্দ সম্পর্ক শুরু হলো। জয় জান্নাতকে শক্ত করে ধরে বলল, আমরা সাবধানে থাকবো, রাজাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। সামনে যে যুদ্ধ আসছে সেটা ওর লড়াই, আমরা শুধু সুযোগ নেব। জান্নাত মাথা নাড়ল। দুজন বুঝতে পারলো এই পথে তাদের বন্ধুত্ব থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে। এই সময় রাজা বাইরে বসে সিগারেট টানছে, আকাশের দিকে তাকিয়ে বলল, ঝড় আসছে, কিন্তু ঝড়টা বাইরে নাকি ভেতরে সেটাই বুঝতে পারছি না। সে কিছু আঁচ করতে পারছে, কিন্তু বিশ্বাসঘাতকের বিষ এখনো তার নাগালের বাইরে। পরে সকালে দলটা ব্লু হাউস এর দিকে রওনা হলো। একটা বিশাল ভিলার মতো জায়গা, চারপাশে প্রহর। সুমন হ্যাক করে জানালো, এখানে টাকা আর অস্ত্রময়। তো রাজা গভীর হয়ে বলল, আজ রাতে ঢুকবো, আতিককে এই খেলায় চেকমেট করতে হবে। কিন্তু জয় ও জান্নাত একে অপরের চোখের দিকে তাকালো। তাদের মনে অন্য খেলা চলছে। রাজা জানে না, তার সবচেয়ে কাছের মানুষ দুজনে তার পিঠে ছুরি মারার জন্য প্রস্তুত হচ্ছে।
রাত গভীর। দলটি ব্লু হাউসের চারপাশে ঘিরে দাঁড়ালো। রাজা সামনে, ভেতরে অন্ধকারে নিঃশব্দে হাঁটছে। জয় আর জান্নাত তার পাশে। দুজন ভাবছে এবার আমরা সব নিয়ন্ত্রণে রাখতে পারবো। রাজা হঠাৎ থেমে গেল। সে কোনো শব্দ করলো না, শুধু চারপাশে তাকালো। জয় ও জান্নাতের চোখে চোখ পড়লো। রাজা কিছু টের পায়নি। হয়তো। কিন্তু রাজা কিছুই প্রকাশ করলো না। সে ধীরে ধীরে এগিয়ে চলল, যেন সে শুধু অন্ধকারে পথ খুঁজছে। ব্লু হাউসের ভেতরে প্রতিটি কক্ষ যাচাই করে দল। রাজা মাঝে মাঝে সিগারেট টানছে, মাথা নিচু করে খোঁচা খাচ্ছে। মাথা নিচু করে খোঁচা খাচ্ছে। জয় ও জান্নাত ভাবছে ও শুধু খোঁজ করছে, আমাদের প্রতি কোনো সন্দেহ নেই। রাজা একটু পুরনো ফাইলের দিকে চুপচাপ তাকালো। কেউ দেখলো না, কিন্তু তার চোখে এক মুহূর্তে ঝলক, একটি আদর্শ বার্তা আর সামান। রাজা হঠাৎ ধীর গলায় বলল, তোমরা দুইজন সিন্ধুক আনবে, বাকিরা বাইরে অপেক্ষা করবে। জয় ও জান্নাত একে অপরের দিকে তাকালো। মনে হলো সুযোগ এসেছে, কিন্তু রাজার ধীর ভঙ্গি, নিঃশ্বাস হাসি এবং চোখের ঝলক সব মিলিয়ে কিছু একটা বোঝাচ্ছে, কিন্তু তারা ঠিক বুঝতে পারছে না কি। রাজা ধীরে ধীরে এগিয়ে বলল, সবাই আলাদা হয়ে যাও, আমাদের সময় খুবই কম। জয় আর জান্নাত আবারও একসাথে হলো। সুমন, রাহুল বাবু অন্যদিকে। এক প্রহরী হঠাৎ শব্দ টের পেয়ে টর্চ ফেললো। কে ওখানে? রাজা কোনো উত্তর না দিয়ে এক ঝলকে পিস্তল বের করে ধাম, গুলি সরাসরি প্রহরীর কপালে। রক্ত ঝরে পড়তেই অ্যালার্ম বাজতে শুরু করলো। পুরো ব্লু হাউস হইচই। শত্রুরা চিৎকার করে ছুটে আসছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে রাজা তিনজনকে গুলি করে ফেললো। রাহুল লোহার রড দিয়ে এক প্রকারে কুপকাত করলো। বাবু চিৎকার করলো, পেছন থেকে আসছে। ধাতব গুলির শব্দে চিৎকার আর রক্তের সাব ব্লু হাউসের পরিণত হলো এক নরকের যুদ্ধের মধ্যে রাজা হঠাৎ বলল তার সাথীদের, জয়, জান্নাত, তোমরা ভেতরে সিন্ধুক খোলো, আমরা বাকি সব সামলাই। জয়ার জান্নাত দ্রুত সিঁড়ি বেয়ে নামলো। তাদের মনে হলো রাজা তাদের উপর ভরসা করছে। হঠাৎ সাইরেন বাজলো। একটি কালো গাড়ি ভেতরে ঢুকলো। গাড়ি থেকে নামলো আতিক। কালো স্যুট, লাল রুমাল, ঠান্ডা চোখে মুচকি হাসি। রাজা, তোকে অনেক দিন ধরে খুঁজেছি। তার সাথে বিশাল দেহ গার্ডের বাহিনী। রাজা সিগারেটের ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে বলল, তুই খুঁজছিলি, আমি তোকে অনেক আগেই পেয়েছি। আতিকের লোকেরা একসাথে গুলি চালালো। রাজা সাইড করে নিচে পড়ে ধামধাম দুজনে শেষ করে দিল। রাহুল গুলিতে আহত হলো। সুমন দেয়ালের আড়াল থেকে ল্যাপটপে কাজ চালাচ্ছে, নিরাপত্তা সিস্টেমে বন্ধ করার চেষ্টা করছে। আতিক হাসতে হাসতে এগিয়ে এলো এবং অ্যাটিটিউড নিয়ে বলল, তুই বুঝছিস না রাজা, এই খেলা টাকা আর বিশ্বাসঘাতকতার খেলা। রাজা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে জান্নাত আর জয়ের দিকে তাকালো, যারা তখনও সিন্ধুকের ভেতরে ঢুকতে ব্যস্ত। জয় ফিসফিস করে জান্নাতকে বলল, এটা আমাদের সময়, সিন্ধুক খালি, টাকা নেই। তারপর রাজাকে বাদ দিয়ে চলে যাই। জান্নাত মাথা নাড়ল, কিন্তু রাজা সে যেন যুদ্ধের মধ্যে সব শুনতে পাচ্ছে। তার চোখে শান্তি, ঠোঁটে অদ্ভুত হাসি, কিন্তু কেউ বুঝলো না সেই হাসির মানে কি। জয় আর জান্নাত পুরনো সিন্ধুকের সামনে দাঁড়িয়ে। চাবি নেই, শুধু ডিজিটাল লক। জয় মুচকি হেসে বলল, এটা খোলা আমার কাছে খেলনা। কয়েক মিনিটের মধ্যে লক খুলে গেল। সিন্ধুকের দরজা খুলতে তাদের চোখ বড় হয়ে গেল। ভেতরে শুধু টাকা নয়, একটা গোপন ফাইল আর কিছু ভিডিও টেপ। ফাইলের উপরে লেখা, প্রজেক্ট ব্ল্যাক ফায়ার কনফিডেন্ট। জান্নাত হতবাক। এটা তো কোনো গোপন অপারেশনের মতো। তারা কিছু বুঝে ওঠার আগেই দরজার বাইরে গুলির শব্দ শোনা গেল। অন্যদিকে আতিক আর রাজার তীব্র যুদ্ধ লিপ্ত। আতিক গর্জে উঠল, টাকা তো অজুহাত রাজা, আসল খেলা এই ফাইল নিয়ে। তুই জানিস না এর ভেতরে কার নাম আছে? রাজা সিগারেট ছুঁড়ে মাটিতে ফেললো, বুট দিয়ে চাপ দিল। নাম জানার দরকার নেই, শিকার বুঝলেই যথেষ্ট। আতিক হেসে উঠল আর বলল, তুই ভাবিস খেলা তোর হাতে, অথচ তুই পুতুল। রাজা হাসলো। এদিকে জয় আর জান্নাত ফাইলস গোপনে ব্যাগে ভরল। জান্নাত দ্বিধায় ফিসফিস করে বলল, আমরা কি ঠিক করছি রাজাকে না জানিয়ে? চুপ করো, এটা আমাদের ভবিষ্যৎ। রাজা কিছুই জানে না। হঠাৎ করে পুরো ব্লু হাউস কেঁপে উঠল। কোনো এক অজানা কারণে ভিতরে সেট করা বিস্ফোরণ সক্রিয় হয়ে গেছে। আতিক চেঁচিয়ে উঠল, সবাই বের হও, ওরা ভেতরে ফাঁদে পড়েছে।
রাজা নিঃশব্দে তাকিয়ে থাকলো, তার চোখে আবার সেই অদ্ভুত ঠান্ডা হাসি, রহস্যময় সেই হাসি যার মানে কেউ জানে না রাজা ছাড়া। সবাই আটকে বেরোতে ছুটলো। রাজা ধীরে ধীরে দরজার দিকে হাঁটছে, যেন চারপাশে বিশৃঙ্খলা, তাই কোনো ভয় নেই। সবার মনে একটাই প্রশ্ন, বিস্ফোরণটা কে সেট করলো? রাজা কি আসলেই জানতো জয় আর জান্নাতের কাজকর্ম? প্রজেক্ট ব্ল্যাক ফায়ার আসলে কি? সবশেষে রাজা শুধু একটা কথা বলল, খুব ধীরে। খেলা এখনো শুরুই হয়নি। ব্লু হাউস এক ঝটকায় আগুন জ্বলতে শুরু করলো। ভাঙা কাঁচ, বিস্মৃত দেয়াল আর লোহার টুকরো ছড়িয়ে পড়লো চারিদিকে। সবার মধ্যে বিশৃঙ্খলা। রাহুল মারাত্মক আহত, বাবু অচেতন। জয় আর জান্নাত কোনো রকমে ব্যাগ আঁকড়ে ধরেছে, ভেতরে ফাইল লুকানো। রাজা, সে সিগারেট ধরিয়ে ধীরে ধীরে ধ্বংসপ্তের মধ্যে দিয়ে হাঁটছে, যেন চারপাশে আগুন তার কাছে কেবল খেলনা। বাইরে সাইরেন বাজলো। ডজনখানেক পুলিশের গাড়ি ব্লু হাউসে ঘিরে ফেলল। ইন্সপেক্টর ফারুক মেগাফোন চিৎকার করে বলল, হাত ওপরে, সবাই আত্মসমর্পণ করো। রাজা থামলো না। সে মুচকি হেসে ধীরে ধীরে পুলিশের দিকে এগিয়ে গেল। অচেতনভাবে কোনো পুলিশ গুলি চালালো না। মনে হলো রাজা যেন তাদের সবার কাছে এক অদৃশ্য শক্তির প্রতিক্রিয়া। জয় হকচকিয়ে ফিসফিস করে জান্নাতকে বলল, এটা কিভাবে সম্ভব? পুলিশ কেন গুলি চালালো না? জান্নাত বিভ্রান্ত হয়ে গেল। সে উত্তেজিত কণ্ঠে বলল, হয়তো তারা ওর সাথে যুক্ত। রাজা কি পুলিশের সাথে গোপনে চুক্তি করেছে, নাকি সব এটাই মাইন্ড গেমস? আর এই প্রজেক্টটা কি? সব কি ধোঁয়াশা? জয় জান্নাত ভিড় থেকে দূরে সরিয়ে ফাইল খুললো। ভেতরে তারা দেখলো এক লিস্ট, ডজন নাম, যাদের অনেকের উচ্চপদে রাজনৈতিকবিদ, ব্যবসায়ী, এমনকি আইন শৃঙ্খলা বাহিনী বড় অফিসারের। তাদের চোখ বড় বড় হয়ে গেল। এটা যদি বাইরে যায়, পুরো দেশ কেঁপে উঠবে। রাজা হঠাৎ তাদের পাশে এসে দাঁড়ালো। তারা ভয় পেয়ে ফাইল লুকাতে চাইলো। রাজা মুচকি হেসে ধীরে বলল, যা লুকানো যায় না সেটা একদিন আগুন ধরেই ফাটে। তারপর সে হেঁটে চলে গেল, যেন কিছুই জানে না। কিন্তু সে এক লাইনে রহস্যময় পাহাড়ে জমে উঠল। ধ্বংসস্তূপের ধোঁয়া কেটে গেলেই দেখা গেল আতিম মারা যায়নি। সে দূরে দাঁড়িয়ে আছে, শরীরে আঘাতের চিহ্ন, কিন্তু চোখে জ্বলন্ত প্রতিশোধের আগুন। খেলা এখন দ্বিগুণ মারাত্মক হবে। রাজা, তুই ভাবছিস তুই জিতছিস? রাজা সিগারেটের ধোঁয়া ছেড়ে ধীরে বলল, জিত আর হার তো শেষের খেলাই বলে। আমরা এখনো প্রথম অঙ্কে আছি। পুলিশ ইন্সপেক্টর ফারুক গোপনে মোবাইলে ফোন কারুর সাথে কথা বলছে। অচেনা সেই আগুন। ফারুকের কণ্ঠে ভয় আর আতঙ্ক। স্যার, ফাইলটা বের হয়ে গেছে। যদি রাজা এটা হাতে নেয়, তবে আমরা কেউই বাঁচবো না। ঢাকার নামকরা এই প্রাইভেট ভার্সিটি, বাইরে থেকে দেখলে সব স্বাভাবিক। ছাত্রছাত্রীদের কোলাহল, ক্লাসের ভেতরে পড়াশুনো, ক্যাফেটেরিয়ার আড্ডা, কিন্তু ভেতরে অদৃশ্য আগুন। রাজা এখনো ধূমপানের ধোঁয়ায় মুখে আড়াল করে থাকে। সে যেন সাধারণ এক মাস্টার মাইন্ডের ছাত্র, কারো চোখে পড়ে না, কিন্তু তার চোখে সারাক্ষণ স্ক্যানিং। কে কার সাথে কথা বলছে, কে ছায়ার মতো ঘোরাঘুরি করছে। জয় ও জান্নাত ক্যাম্পাসে হাত ধরাধরি করে ঘুরলেও গোপনে তারা ফাইলের কপি তৈরি করছে। তাদের স্বপ্ন এই ফাইল বিক্রি করে অঢেল টাকা আর ক্ষমতা হাতে পাওয়া। তারা ভাবে রাজা কিছু জানে না, কিন্তু রাজা তাদের দিকে মাঝে মাঝে তাকায়, শুধু ঠান্ডা এক হাসি ফুটে মুখে। রাজা কি সব আগেই বুঝে ফেলেছে? সবার মনে একটাই প্রশ্ন, রহস্য আর রহস্য। প্রিন্সিপাল ডক্টর হাসমত আলী, সারাদিন বোকাশোকা চেহারা, মোটা চশমা, হেঁকচি তুলে লেকচার দেন। ছাত্ররা ভাবে উনি একেবারে নিরীহ, কিন্তু রাত গভীর হলে তার কক্ষে আলো জ্বলে ওঠে। গোপন মিটিং চলে, বিদেশি নাম্বারে ফোনে কল হয়। সেই ফাইল একাধিক নামে প্রিন্সিপালের ব্যক্তিগত নোটবুকে টিক চিহ্ন দেওয়া। হঠাৎ একদিন ক্যাম্পাসে গুলির শব্দ। কোনো ছাত্র আহত নয়, তবে একটা বার্তা দেওয়ালে লেখা দেখা গেল, ব্ল্যাক ফায়ার লাইভস। পুলিশ আশেপাশে হইচই হয়, কিন্তু রাজা কেবল সিগারেট টেনে দূর থেকে দেখে। তার চোখে অদ্ভুত প্রশান্তি, চুপচাপ শান্তির নিঃশ্বাস। রাজা এইদিকে জয়কে নিয়ে লাইব্রেরির ছাদে বসে। শহরে আলো দূরে জ্বলছে। জয় চুপচাপ। রাজা নীরবতা ভেঙে সিগারেটের লম্বা টান দিয়ে বলল, বন্ধু, তুই কি জানিস এই খেলা আসলে কে খেলছে? জয় হকচকিয়ে গেল। মানে কে? রাজা শুধু হেসে ধোঁয়া ছাড়ল, উত্তর দিল না। নীরবতা পিনপিন। জয়ের চোখে ভয় স্পষ্ট। রাজা কিছু প্রকাশ করলো না, একটাই কথা বলল, আমি বোকা কিন্তু ভীতু নই। পিছনের আঘাত আমার পরিচিত। আমি চাই আমার সাথে কাছের মানুষগুলো বেইমানি করুক,
তবে সাবধান, রাজা কিন্তু চালাক হয়ে গেছে। রাতের বেলা জান্নাত একা বসে কাঁদছিল। তার ভেতরে দ্বন্দ্ব, একদিকে জয়ের প্রেম আর টাকার লোভ, অন্যদিকে রাজার অদ্ভুত শান্ত অথচ আকর্ষণীয় ব্যক্তিত্ব। সে বারবার ভাবে রাজা কি সব জানে? কিন্তু পরেক্ষণে জয় এসে তাকে জড়িয়ে ধরে। জান্নাত চুপ করে যায়, কিছু বলে না। প্রিন্সিপাল ডক্টর হাসমত আলী নিজের কক্ষে বসে কারো সাথে ভিডিও কলে কথা বলছে। তার গলায় রহস্যময় হাসি। ক্যামেরার স্ক্রিনে ওপাশে ফোকাস করলে দেখা যায় যার সাথে তিনি কথা বলছেন সে আর কেউ নয়, আতিক নিজেই। ঢাকার এক নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ছাত্রছাত্রীদের আড্ডা, লাইব্রেরির কোলাহল, ক্যাফটেরিয়ার হালকা রঙের আলো। কিন্তু এই স্বাভাবিকতা কেবল মুখোশ। রাজা ধীরে ধীরে ক্যাম্পাসে হাঁটে, সিগারেটের ধোঁয়া চোখে পড়ার মতো, কিন্তু কেউ তার দিকে লক্ষ্য রাখে না। তার চেয়ে সবকিছু স্ক্যানিং, কে কার সঙ্গে কথা বলছে, কার মন কি ভাবছে। জয়, জান্নাত আর তার ছোট দল, রনি ও সাগর কাব্য তার চারপাশে। তারা ভাবছে তারা রাজাকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু আসলে রাজা সবাইকে ছক বানিয়ে খেলে। ক্লাসের পর ক্যাম্পাসের একটি নির্জন কোণে হঠাৎ হাজির হলো ঋতু। সবাই স্তব্ধ। সেই ঋতু যে রাজার চোখের সামনে মৃত্যুবরণ করেছে। জয় চুপচাপ হয়ে গেল। জান্নাত চোখে কেমন অস্তিত্বে মলিন। ঋতু শান্তভাবে এগিয়ে এলো এবং সবার উদ্দেশ্যে বলল, মরিনি, কিন্তু সবাই ভাবছে আমি মারা গেছি। এটা চমক দিল, কিন্তু কেউ আর কৌতূহলী হয়ে উঠতে পারল না। ঋতু কিছুক্ষণ চুপচাপ রাজাকে পর্যবেক্ষণ করে, তার চোখে বিস্ময়। সবচেয়ে বড় খেলা, আর এটা শুধু সে খেলছে, সবাইকে ব্যবহার করে। রাজা জানে সে লক্ষ্য করা হচ্ছে, কিন্তু তার ঠান্ডা হাসি ও ধোঁয়া এমন রহস্য তৈরি করেছে যে কেউ কিছু ঠিক বুঝতে পারে না। রাজা ঋতুকে দেখে মোটেও অবাক হয়নি। তার রিয়াকশন দেখে মনে হচ্ছে সে যেন জানতো ঋতু ফিরে আসবে। তাহলে যে তার চোখের সামনে ঋতুর লাশ? উফ, কি হচ্ছে? তাহলে কি রাজার মাইন্ড গেমের গুটিমাত্র ঋতু? হঠাৎ একটি অন্ধকার ছায়া ছুটে যায় লাইব্রেরির ভিতরে। কেউ দেখলো না কে, কিন্তু লাইব্রেরির প্রচারেই দেখা গেল ব্ল্যাক ফায়ার লাইভস লেখা। সবাই আতঙ্কিত, কিন্তু রাজা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শান্তভাবে দাঁড়িয়ে আছে। তার চোখে অদ্ভুত প্রশান্তি, যেমন সবই পরিকল্পনার অনুযায়ী চলছে। ঋতু ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিয়েছে সে আর রাজার সামনে দাঁড়াবে না, তবে সে এখনও রাজার সঙ্গে অভিনয় করছে। রাজা ঠান্ডা মাথায় ঋতুর প্রতিটি ইঙ্গিত বুঝে যায়, কিন্তু কোনো প্রকাশ করে না। রহস্য আর রহস্য। ঢাকার অলিগলে এদিকে চায়ের দোকানে আড্ডা, অন্যদিকে কালো গাড়ি নীরবে পার হয়ে যায়। রাস্তার বাতি কাঁপছে। রাজা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে সিগারেট ধরালো। তার ঠোঁটে হালকা হাসি। সে জয়, জান্নাত, রনি, সাগর, কাব্য সবাইকে ব্যবহার করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না আসলে রাজাকে। অন্ধকারে সবসময় আলোকে গ্রাস করে না, কিন্তু যাকে একবার গ্রাস করে সে আর কখনো আলোকে মনে রাখে না। ঋতু রাতে একা বসে রাজাকে নিয়ে খোঁজ করতে থাকে। পত্রিকার কাটিং, পুরনো নিউজ রিপোর্ট, কিছু অদ্ভুত ছবি, প্রতিটি প্রমাণে ইঙ্গিত করছে রাজা হয়তো সাধারণ ছেলে নয়। ঋতু মনে মনে বলতে থাকে, সবাইকে বোকা বানাচ্ছে, কিন্তু আমি সত্যিটা বের করব। তার চোখে ভয়ের সঙ্গে এক ধরনের দৃঢ়তা। চোখে যা দেখে সেটাই সবচেয়ে কম বিপজ্জনক জিনিস। ভয়টা লুকিয়ে থাকা আধেকার ভেতর। জয় আর জান্নাত নিজেদের গোপন সম্পর্ক লুকিয়ে রাখছে। তারা দুজনে মনে করছে রাজার ব্যবহার করে একসময় তারা শক্তি আর টাকা পাবে। রাত গভীর, আকাশের বুক ঝুলে ছড়িয়ে আছে অনূহিত অন্ধকার। তার ভেতরে একাকী ঝুলে আছে চাঁদ। দূর থেকে মনে হয় শান্ত, কিন্তু কাছে গেলে বোঝা যায় ওটা আসলে আলো নয়, পুরনো কোনো ক্ষতের দাগ। মানুষ তাকে দেখে মুগ্ধ হয়, কিন্তু কেউ জানে না চাঁদের সাদা আলোয় জমে আছে হাজার অশ্রুর ছায়া। যত রাত বাড়ে ততই সে অশ্রু পৃথিবীর দিকে ঝরে পড়ে, আর মানুষের স্বপ্ন হয়ে ওঠে ভয়াত্মক। জয় আর জান্নাত একসাথে পাশাপাশি বসে রাতেরটা উপভোগ করছে। হঠাৎ করে জয় বলে উঠল, রাজা যতই বুদ্ধিমান হোক, আমরা দুজন মিলে ওকে হারাতে পারবো। চুপ করো। ওর চোখে যেন সব কিছু দেখে ফেলে। তার বোঝা না রাজা ইতিমধ্যে তাদের কথোপকথন ট্র্যাক করেছে অদৃশ্য চোখ দিয়ে। ভার্সিটির বোকাশোকা প্রিন্সিপাল সারাদিন ছাত্রদের বকাঝকা করে, কিন্তু রাতে সে গোপন কিছু লোকের সঙ্গে মিটিং করে। সেই মিটিংয়ে একটাই নাম ঘোরে, কিং।
কেউ জানে না এই কিং কে, হয়তো এটাই রাজার গোপন পরিচয়। রাতের আধার আকাশে রাত যেন রক্তমাখা আয়না, পৃথিবীর দিকে তাকিয়ে থাকে সে অচেনা শীতল নির্লিপ্ত লোক। কথা বলে যে বেশি সময় ধরে চাঁদের দিকে তাকায় তার চোখে নিজের প্রতিচ্ছবি আর দেখা যায় না, বরং দেখা যায় অন্য কারো। সে বহু আগে অন্ধকারে হারিয়ে গেছে। রাত প্রায় শেষের পথে, চারিদিকে এমন এক অস্বাভাবিক নীরবতা, যেন পৃথিবীর শ্বাস আটকে আছে। দূরে কুকুর হঠাৎ হাহাকার করে উঠল, তারপর সব আবার স্তব্ধ হয়ে গেল। রাজা তখন একা ঘরে বসে লেখালেখি করছিল। হঠাৎ দরজায় কড়া পড়ল, খুব ধীরে, একবার দুবার, তারপর নিঃশব্দতা। এই রাতে কে আসতে পারে? অস্বস্তি নিয়েই দরজার কাছে গেল রাজা। খুলে দেখে কেউ নেই, শুধু ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে ঘরের আলো কাঁপিয়ে দিল। দরজা বন্ধ করতে গেলেই ঠিক তখন চোখে পড়ল মাটিতে একটি ছায়া। অদ্ভুত ব্যাপার, ছায়া তো আলো ছাড়া হয় না, অথচ বাইরের চারপাশে অন্ধকার। ছায়াটা নিঃশব্দে প্রসারিত হয়ে এগোতে লাগলো, ধীরে ধীরে রাজার পায়ের কাছে এসে থামলো। রাজার বুক ধকধক করছে। হঠাৎ কানে ফিসফিসে শব্দ ভেসে এলো, ভয় পেও না, আমি তো অনেক আগে এসেছিলাম। রাজা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ছায়াটা এবার আস্তে আস্তে উঠতে লাগলো দেয়ালে, তারপর সোজা আয়নায় গিয়ে থামলো। আয়নায় তাকাতে চমকে উঠল, সে ওখানে রাজা নেই, দাঁড়িয়ে আছে অন্য এক মুখ, একই শরীর, কিন্তু চোখ দুটি ফাঁকা, ভেতরে শূন্য অন্ধকার। আয়নায় মানুষটা হাসলো, আর রাজা হঠাৎ বুঝতে পারলো যতক্ষণ ধরে সে লেখালেখি করছিল আসলে ঘরে সে একা ছিল না। কি ভুতুড়ে ব্যাপার! এমনিতে পুরন ঢাকা, এই জায়গাটা অতটা সুবিধার নয়, তাও রাজা এখানে অবস্থান করেছে। হঠাৎ করে রাজা তার মোবাইলে একটি মেসেজ পেল, ব্ল্যাক ফাইল নেভার ডিসিভ।